হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব ব্রেকিং ব্যাড সিরিজের সিজন 4। সিজন 3 গল্পটা যেখানে শেষ হয়েছিল, এই গল্পটা ঠিক তার পরের থেকেই শুরু হয়। আর এর আগের 3টে পর্বের ভিডিও লিংক আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দিলাম। তো আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম ওয়াল্টারকে বাঁচানোর জন্য জেসি গেলকে গুলি করে মেরে ফেলেছে। এদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যে গেলকে বাঁচানোর জন্য ওখানে ভিক্টর নামে গুস্তাভোর একজন কর্মচারী চলে আসে। এখন ভিক্টর গেলের ঘরের মধ্যে ঢুকে পরীক্ষা করে দেখছিল গেল আদৌ সত্যি সত্যি মারা গেছে কিনা। কিন্তু এসব কিছুর মধ্যেই গুলির আওয়াজ শুনে ওখানে গেলের প্রতিবেশীরা চলে আসে আর ওরা পুলিশকে কল করে এই ঘটনা সম্পর্কে জানিয়ে দেয়। যদিও ওখানে কেউই জেসিকে ওই খুনটা করতে দেখেনি, কিন্তু ভিক্টর ওই ঘর থেকে বাইরে বেরোনোর সময় গেলের প্রতিবেশীরা ওকে দেখতে পায়। এদিকে দেখা যায় গেলকে খুন করার পর জেসি ওর বাড়ির পাশে একটা ফাঁকা রাস্তার ওপরে নিজের গাড়ির মধ্যে বসেছিল। এখন ভিক্টর জেসিকে নিয়ে ওদের সেই ড্রাগস তৈরি করার ল্যাবে চলে আসে। দেখা যায় সেখানে আগে থেকেই মাইক ওয়াল্টারকে বন্দি বানিয়ে রেখেছিল। এখন জেসি আর ওয়াল্টারকে এই ল্যাবের মধ্যে বন্দি বানিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর গুস্তাভো এসে এদের বিচার করবে। অন্যদিকে আমাদেরকে বেশ কিছু মাস আগের একটা ঘটনা দেখানো হয়। দেখা যায় সেই সময় গুস্তাভো নিজের এই নতুন ড্রাগ ল্যাবটা তৈরি করছিল, আর সেখানে ও নিজের ড্রাগ তৈরি করার জন্য শুধুমাত্র গেলকেই কাজে রেখে দিয়েছিল। তখনও ওয়াল্টারের সাথে ওর কোনো রকম পরিচয় হয়নি। কিন্তু এসব কিছুর মধ্যেই একদিন গুস্তাভো ওয়াল্টারের তৈরি একটা ড্রাগসের স্যাম্পেল পায়, আর এখন ও সেই ড্রাগসটা গেলকে দেখায়। পরবর্তীকালে ওটা পরীক্ষা করার পর গেল জানায়, আমার তৈরি ড্রাগসটা শুধুমাত্র 96% পিওর, কিন্তু তুমি আমাকে যে ড্রাগসের স্যাম্পেলটা দিয়েছ সেটা 99% পিওর, আর এই ড্রাগসটা আমার তৈরি ড্রাগসের থেকে অনেক বেশি ভালো। যেটা শুনে গুস্তাভো বলে, আমার মনে হয় 3%-এর জন্য তেমন কোনো পার্থক্য হবে না। গেল বলে, না, ওই 3%-এর জন্য ওই ড্রাগসের নেশা আমার থেকে অনেক বেশি পরিমাণে হবে। আর যে ওই ড্রাগসটা তৈরি করেছে সে খুবই মহান একজন বিজ্ঞানী, আমি তার সঙ্গে একবার হলেও দেখা করতে চাই। আর এই ঘটনার পরেই গুস্তাভো ওয়াল্টারকে নিজের কাছে ড্রাগস তৈরি করার কাজে রেখে দেয়। এর মানে আজকে গেলের জন্যই ওয়াল্টার আর জেসি গুস্তাভোর এই ল্যাবে কাজ করার সুযোগ পেয়েছিল। এরপর দেখা যায় ওদের দুজনকে সারা রাত ধরে ল্যাবে আটকে রাখার পর এখন সকাল হয়ে গেছে। কিন্তু ওয়াল্টার এখন প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। ও যেভাবেই হোক নিজের জীবন বাঁচাতে চাইছিল। সেজন্য ও মাইক আর ভিক্টরকে বলে, আমার মনে হয় আমাদের এখনই ড্রাগস তৈরি করার কাজটা শুরু করে দেওয়া উচিত। আর যেহেতু আমি আর জেসি ছাড়া কেউই এই কাজটা করতে পারে না, তাই আমাদেরকে এখনই আমাদের কাজে ফিরে যেতে হবে। যেটা শুনে ভিক্টর বলে, এখন আর তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। বিগত বেশ কিছু মাস ধরে আমি এই ল্যাবের মধ্যে তোমার ওপরে পাহারাদারি করছি, আর সেখান থেকে আমি তোমার প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করেছি। এখন আমার সবকিছুই মুখস্থ হয়ে গেছে। আমি জানি কোন কাজটা কিভাবে করলে তোমার মতন ড্রাগস তৈরি করা যাবে। আর এই কথা বলেই ও ওই ল্যাবের মধ্যে সমস্ত মেশিন চালু করে একা একাই ড্রাগস তৈরি করতে শুরু করে দেয়। ওকে এই অবস্থায় দেখে মাইক, ওয়াল্টার, জেসি প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। অন্যদিকে দেখা যায় পুলিশ এখন গেলের বাড়িতে গিয়ে ওর মৃতদেহ আর ওর বাড়ির সমস্ত জিনিসপত্র ভালো করে পরীক্ষা করে দেখছিল। আর সেখান থেকেই ওরা গেলের একটা ল্যাব নোটবুক খুঁজে পায়, যে নোটবুকে ও ওয়াল্টারের সাথে ল্যাবের মধ্যে কাজ করার সময়ের সমস্ত দরকারি জিনিসপত্র লিখে রাখত। অন্যদিকে দেখা যায় হ্যাংকে এখন হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাড়িতেই ওর চিকিৎসা চলছে, কিন্তু সারাদিন ধরে বাড়িতে একা একা বসে থাকার কারণে আস্তে আস্তে ওর মন মানসিকতা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এখন ও আগের থেকে অনেকটাই খিটখিটে স্বভাবের হয়ে গেছিল। এদিকে দেখা যায় ল্যাবের মধ্যে ভিক্টর সমস্ত নিয়ম মেনে খুবই ভালোভাবে ড্রাগস তৈরি করছে, যেটা দেখে ওয়াল্টার প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিল। কারণ ভিক্টর যদি এখন সত্যি সত্যি ড্রাগস তৈরি করে ফেলে, তাহলে গুস্তাভো হয়তো ওয়াল্টার আর জেসিকে মেরে ফেলতে পারে। এসব কিছুর মধ্যেই ওখানে গুস্তাভো চলে আসে, কিন্তু এখানে আসার পর ও কারোর সাথে কোনো রকম কথা না বলে চুপচাপ ওই ল্যাবের মধ্যে ঢুকে নিজের জামাকাপড় খুলে ওই ল্যাবের একটা স্যুট পরে নেয়। এই ঘটনায় ওয়াল্টার প্রচণ্ড ভয় পেয়ে পাগলের মতন বকতে শুরু করে। ও বারবার গুস্তাভোকে বলতে থাকে, তুমি যদি আমাকে আর জেসিকে মেরে ফেলো তাহলে কিন্তু তোমার কাছে ড্রাগস তৈরি করার মতন কেউই থাকবে না। তখন ভিক্টর বলে, তোমার সমস্ত কাজ আমার মুখস্থ হয়ে গেছে, তাই এখন তোমার কাজটা আমি করতে পারবো। যেটা শুনে ওয়াল্টার বলে, তুমি কি মনে করেছো কেমিস্ট্রি এতটাই সহজ? যখন এখানকার পরিবেশ প্রচণ্ড ঠান্ডা অথবা গরম হয়ে যাবে, তখন তোমাকে সমস্ত জিনিসগুলো অন্য হিসাবে আর অন্য পদ্ধতিতে ব্যবহার করতে হবে। এমনকি তুমি যদি ড্রাগসের পরিমাণ কমাতে অথবা বাড়াতে চাও, তার জন্য অনেক কঠিন হিসাব আছে, আর সেগুলোর কোনোটাই তুমি জানো না। এদিকে দেখা যায় এতক্ষণে গুস্তাভো ওই ল্যাবের একটা স্যুট পরে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর ও হাতে একটা চাকু নিয়ে এদের দিকে এগিয়ে আসতে শুরু করে। সবাই মনে করেছিল গুস্তাভো হয়তো এখন ওয়াল্টারকেই মেরে ফেলবে,
কিন্তু এখানে কেউ কিছু বুঝে ওঠার আগেই গুস্তাভো হঠাৎ করে ওই চাকু দিয়ে ভিক্টরের গলা কেটে ওকে মেরে ফেলে। এই ঘটনায় এখানে এরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। আসলে যেহেতু গেলের প্রতিবেশীরা ভিক্টরকে দেখে ফেলেছিল, তাই এখন গুস্তাভোর মনে হচ্ছিল ভবিষ্যতে ভিক্টরের জন্যই এরা সবাই হয়তো পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারে। এখন ভিক্টরকে মেরে গুস্তাভো আবার চুপচাপ ওই ল্যাবের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু যাওয়ার আগে ও ওয়াল্টার আর জেসিকে বলে, তোমরা আবার আগের মতো নিজেদের ড্রাগ তৈরি করার কাজটা শুরু করে দাও। এই ঘটনায় ওয়াল্টার প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, কিন্তু জেসিকে দেখে মনে হচ্ছিল ওর কাছে যেন সবকিছু একদমই স্বাভাবিক আছে। এখন ওয়াল্টার খুবই ভয়ে ভয়ে জেসিকে বলে, আমার মনে হচ্ছে ভবিষ্যতে গুস্তাভো আমাদের দুজনকেও মেরে ফেলবে। জেসি বলে, এই ব্যাপারটা নিয়ে তুমি একদমই চিন্তা করো না, গুস্তাভো আর আমাদের কোনো ক্ষতি করবে না, কারণ আমাদেরকে মারার হলে ও এখনই মেরে ফেলতো। কিন্তু সকালের ওই ঘটনায় ওয়াল্টার প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, তাই কিছুদিন পরে ও নিজের জন্য একটা আনরেজিস্টার্ড বেআইনি বন্দুক কিনে নেয়। এখন ও ঠিক করে নেয় এরপর ও ভবিষ্যতে কখনো সুযোগ পেলেই গুস্তাভোকে গুলি করে মেরে ফেলবে, কারণ ওর মনে হচ্ছিল গুস্তাভো হয়তো যে কোনো সময় ওকে আর জেসিকে মেরে ফেলতে পারে। সেজন্য এখন ও মাঝে মাঝেই নিজের বাড়িতে বসে বসে বন্দুক চালানোর প্র্যাকটিস করতে থাকে। এদিকে দেখা যায় আগের দিন গেলকে গুলি করে মারার পর থেকে জেসি এখন মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল। এখন ও আস্তে আস্তে প্রচুর হতাশায় ভুগতে শুরু করে। এখন ও এই ঘটনাটা ভুলে যাওয়ার জন্য নিজের বন্ধু বেজার আর স্কিনিপিকে বাড়িতে ডেকে ওদের সঙ্গে প্রচুর পরিমাণ নেশা করতে শুরু করে। কিন্তু তারপরেও ও কোনোভাবেই আগের দিনের ওই ঘটনাটা ভুলতে পারছিল না, যে কারণে ও বেশ কিছু ড্রাগ এডিক্ট নেশাখোরদেরকে ওর বাড়িতে এনে তাদের সঙ্গে পার্টি করতে শুরু করে। এখানে ওরা জোরে গান চালিয়ে প্রচুর পরিমাণ মদ খেয়ে আর ড্রাগসের নেশা করে নাচানাচি করতে শুরু করে। আর এখানে সমস্ত লোকের খাওয়া দাওয়া আর নেশা করার জন্য যত টাকা খরচ হচ্ছিল সবটাই জেসি দিচ্ছিল। আসলে এই পার্টির মধ্যে সমস্ত লোকজনের সঙ্গে ব্যস্ত থেকে ও গেলকে খুন করার ওই ঘটনাটা ভুলতে চাইছিল, যে কারণে পরের দিন সকালে পার্টি শেষ হয়ে গেলেও ও কাউকে বাড়ি যেতে দেয় না। ও নিজের বন্ধুদেরকে বেশ অনেকটা টাকা দিয়ে বলে, তোমাদের যা ইচ্ছা করে তোমরা এই টাকা দিয়ে সেগুলো করতে পারো, তোমাদের যদি আরও টাকার দরকার হয় তাহলে আমি সেটাও দেব। আসলে ও এদের সবাইকে টাকা পয়সা আর খাবার দাবারের লোভ দেখিয়ে যেভাবেই হোক এই বাড়িতে আটকে রাখতে চাইছিল। এখন ও প্রত্যেকদিন সকালে নিজের কাজে যাওয়ার আগে এদেরকে বেশ অনেকটা করে টাকা দিয়ে যেত, আর কাজের থেকে বাড়ি ফেরার পর এদের সাথে অনেক রাত অবধি পার্টি করত। কিন্তু এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন জেসির সঙ্গে দেখা করার জন্য অ্যান্ড্রিয়া নামের সেই মেয়েটা চলে আসে। অ্যান্ড্রিয়া বলে, কেউ একজন আমার বাড়ির বাইরে বেশ অনেকটা টাকা রেখে গেছে, আর আমি জানি এই কাজটা তুমি করেছ। এখন আমার একটাই প্রশ্ন, তোমার এই টাকার জন্য আমায় কোনো বিপদে পড়তে হবে না তো? জেসি বলে, এটা আমার কষ্ট করে ইনকাম করা টাকা, এর জন্য তোমার কোনো রকম সমস্যা হবে না। এখন আমি চাই এই টাকা দিয়ে তুমি তোমার ছেলের সাথে নিজেদের জীবনটাকে নতুন করে শুরু করো, আর তোমাদের ওই এলাকা থেকে বেরিয়ে কোনো একটা ভালো জায়গায় থাকতে শুরু করো। এখন জেসির কথা শুনে অ্যান্ড্রিয়া ওই টাকাগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় ভিক্টর মারা যাওয়ার পর এখন ল্যাবের মধ্যে জেসি আর ওয়াল্টারের ওপরে নজর রাখার জন্য টাইরাস নামের নতুন একজনকে কাজে রাখা হয়েছে। এদিকে ওয়াল্টার নিজের নতুন বন্দুক নিয়ে সবসময় গুস্তাভোকে মারার সুযোগ খুঁজতে শুরু করে। কিন্তু সমস্যা হলো সেই দিন ভিক্টরকে মারার পর থেকে গুস্তাভো এই ল্যাবে আসা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, যে কারণে একদিন ওয়াল্টার মাইককে জানায় ও গুস্তাভোর সঙ্গে দেখা করতে চায়। কিন্তু মাইক জানায়, এখন থেকে গুস্তাভো আর কখনোই তোমাদের সঙ্গে দেখা করবে না, এরপর থেকে তুমি আর ওকে কোনোদিনও দেখতে পাবে না। কিন্তু ওয়াল্টার যেভাবেই হোক গুস্তাভোকে মেরে ফেলতে চাইছিল, সেজন্য একদিন রাতে ও গুস্তাভোকে মারার জন্য ওর বাড়ির সামনে চলে যায়, আর তারপর নিজের বন্দুক নিয়ে ওর ঘরে ঢোকার চেষ্টা করে। কিন্তু তখনই ওকে টাইরাস কল করে ওখান থেকে ওকে বাড়ি ফিরে যেতে বলে। এখান থেকে বোঝা যায় গুস্তাভো আর তার লোকজন ওয়াল্টারের প্ল্যান সম্পর্কেও সবকিছু জানতে পেরেছিল। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে ওয়াল্টার পরের দিন সকালে একটা বারে গিয়ে মাইকের সঙ্গে দেখা করে। ওয়াল্টার বলে, আগের দিন গুস্তাভো আমাদের চোখের সামনে যেভাবে ভিক্টরকে মেরে ফেলেছিল, ভবিষ্যতে যে কোনো দিন ও আমাদেরকেও ওই একই রকমভাবে মেরে ফেলতে পারে। তাই এখন আমার মনে হয় গুস্তাভো কিছু করার আগেই আমাদেরকে ওকে মেরে ফেলা উচিত। আর আমি চাই এই কাজে তুমি আমাকে সাহায্য করো। তুমি শুধু আমার সাথে গুস্তাভোর দেখা করার একটা ব্যবস্থা করে দাও, তারপর আমি যেভাবেই হোক ওকে মেরে ফেলবো। কিন্তু এই কথা শুনে মাইক প্রচণ্ড রেগে গিয়ে ওয়াল্টারকে মারতে শুরু করে। আসলে আগের দিন ভিক্টর মারা যাওয়ার পর থেকেই মাইক মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল, আর ওর মনে হচ্ছিল ভিক্টরের মারা যাওয়ার জন্য ওয়াল্টারই দায়ী। এদিকে দেখা যায় স্কাইলার এখন মাঝে মাঝেই নিজের গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় একটা কার ওয়াশ সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকত। আসলে কিছুদিন আগে ও আর ওয়াল্টার মিলে এই কার ওয়াশটা কেনার প্ল্যান করেছিল, যাতে এই ব্যবসার সাহায্যে ওরা নিজেদের বেআইনি টাকাগুলোকে ব্যাংকে ঢোকাতে পারে।
কিন্তু বিগত কিছুদিন ধরে ওয়াল্টার নিজের জীবন বাঁচানোর জন্য বেশ কিছু সমস্যায় জড়িয়ে পড়েছিল। তাই এখন স্কাইলার একা একাই এই কারওয়াশটা কেনার প্রস্তুতি নিতে শুরু করে। এখন ও প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা ওই কারওয়াশের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করত, আর সেখান থেকে ও লক্ষ্য করত প্রত্যেকদিন এই কারওয়াশে কতগুলো গাড়ি ধোয়ার জন্য আসে। আর এইভাবে ও হিসাব করতে থাকে এই জায়গা থেকে ওরা মাসে কত টাকা ইনকাম করতে পারবে। এখন সমস্ত হিসাব করার পর ও ওই কারওয়াশের মালিকের সঙ্গে দেখা করে ওনাকে বলে, আমি আপনার কাছ থেকে আপনার এই জায়গাটা কিনতে চাই। তখন ওখানকার মালিক বলেন, আমি এই জায়গাটাকে অনেক কষ্ট করে তৈরি করেছি, এটাকে আমি কোনোভাবেই বিক্রি করতে চাই না। আর তো যখনই ওই লোকটা জানতে পারে স্কাইলার আসলে ওয়াল্টারের স্ত্রী, তখন উনি প্রচণ্ড রেগে গিয়ে স্কাইলারকে প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেন। আসলে ওনার মনে হচ্ছিল যে ওয়াল্টার একটা সময় ওনার এই কারওয়াশ সেন্টারেই কাজ করত, এখন তার কাছে নিজের এই ব্যবসাটা বিক্রি করা ওনার জন্য খুবই অপমানজনক হবে। এদিকে দেখা যায় হসপিটাল থেকে বাড়ি ফেরার পর থেকেই হ্যাঙ্কের মন মানসিকতা খুবই খারাপ হয়ে যেতে শুরু করেছিল। আসলে এখনও ওর শরীরের নিচের অংশটা পুরোপুরি অকেজো হয়ে পড়েছিল, যার ফলে এখন ওকে সবসময় বিছানার উপরে শুয়ে আর বসেই নিজের দিন কাটাতে হতো। আর এই কারণেই ও মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছিল, যে কারণে এখন ও সবসময় মারির সাথে খুবই বাজে ব্যবহার করত। এদিকে দেখা যায় বিগত বেশ কিছুদিন ধরে জেসির বাড়িতে একটানা পার্টি করার পরে এখন সবাই দুর্বল হয়ে আস্তে আস্তে ওখান থেকে চলে যেতে শুরু করে। এমনকি একটা সময় জেসির বন্ধু বেজার আর স্কিনি পিও প্রচণ্ড দুর্বল হয়ে নিজেদের বাড়ি ফিরে যায়। এখন শেষ অবধি জেসি আবার এই পুরো বাড়িতে একা হয়ে গেছিল, আর এখন একা একা থাকার ফলে ওর আবার গেলকে খুন করার কথাটা মনে পড়তে শুরু করে, যে কারণে এখন ও প্রচণ্ড মন খারাপ করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় গুস্তাভো ও ল্যাবের মধ্যে একটা অটোমেটিক মোশন সেন্সিং ক্যামেরা লাগিয়েছে, যেটার সাহায্যে এখন ও দূর থেকেই সবসময় ওয়াল্টার আর জেসির ওপরে নজরদারি করতে শুরু করে। কিন্তু এই ক্যামেরা দেখে ওয়াল্টার প্রচণ্ড রেগে গেছিল, কারণ এখন ওর সমস্ত কাজ করার পদ্ধতি, ওর সমস্ত ফর্মুলা ওই ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছিল। অন্যদিকে দেখা যায় জেসি আবারও প্রচণ্ড একাকিত্বে ভুগতে শুরু করেছে। ওর কাছে নিজের বলতে কেউই ছিল না। ওর বাবা মা ওকে ওর বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওর গার্লফ্রেন্ড জেন ড্রাগ ওভারডোজের কারণে মারা গেছিল, আর ওর বন্ধুরা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। তাই এখন কাজের বাইরে জেসির কাছে সময় কাটানোর মতন কোনো উপায় ছিল না। সেজন্য একদিন ও ওয়াল্টারকে বলে, আজকে আমাদের ড্রাগস তৈরির কাজ শেষ করার পর তুমি কি আমার সাথে কোথাও একটা ঘুরতে যাবে? কিন্তু ওয়াল্টার জানিয়ে দেয়, আজকে আমি একটু ব্যস্ত আছি, কারণ আমার বাড়িতে একটা মিটিং আছে। আর এই কথা বলেই ওয়াল্টার তাড়াতাড়ি করে বাড়ি ফিরে স্কাইলার আর সলের সাথে ওদের ওই কারওয়াশ সেন্টারটা কেনার ব্যাপারে কথা বলতে শুরু করে। এখন স্কাইলার এদেরকে বলে, যেভাবেই হোক আমি ওই কারওয়াশ সেন্টারটাই কিনবো, কারণ ওখানকার মালিক আমাকে আর ওয়াল্টারকে খুবই অপমান করেছে। কিন্তু সমস্যা হলো ওই লোকটা কোনোভাবেই নিজের জায়গা আমাদের কাছে বিক্রি করতে চাইছেন না। যেটা শুনে সল বলে, তাহলে আমাদেরকে ওই লোককে ভয় দেখাতে হবে, যাতে উনি নিজের জায়গাটা তোমাদের কাছে বিক্রি করে দেয়। এখন এই প্ল্যান মতন পরের দিন সকালেই সল ওই কারওয়াশ সেন্টারে নিজের একজন লোককে পাঠিয়ে দেয়। এই লোকটা ওই কারওয়াশ সেন্টারের মালিকের সামনে এমন একটা অভিনয় করছিল যেন ও খুবই বড় একজন সরকারি অফিসার। এখন ওই লোকটা বলে, আপনার কারওয়াশ সেন্টার থেকে অনেক নোংরা জল বেরোচ্ছে, যার কারণে মাটির তলার জল আর আশেপাশের সমস্ত জলাশয়ের জল খুবই দূষিত হয়ে যাচ্ছে। সেজন্য আপনাকে আজকের থেকেই আপনার এই কারওয়াশ সেন্টারটা বন্ধ করে দিতে হবে, না হলে এর জন্য আপনাকে অনেক মোটা টাকা ফাইন দিতে হবে, এমনকি আপনাকে জেলেও যেতে হতে পারে। তখন ওই কারওয়াশ সেন্টারের মালিক বলেন, আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমি তার মধ্যেই সবকিছু ঠিক করে নিচ্ছি। কিন্তু ওই লোকটা বলে সেটা আর কোনোভাবেই সম্ভব না। আর এরপর ও নানা রকম আইনের কথা বলে ওই লোকটাকে প্রচণ্ড ভয় দেখিয়ে দেয়, যে কারণে এখন শেষ অবধি ওই কারওয়াশ সেন্টারের মালিক প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ওটাকে স্কাইলারের কাছে বিক্রি করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এখন স্কাইলার ওনাকে জানিয়ে দেয়, যেহেতু উনি আগেরবার ওটা বিক্রি করার জন্য বারণ করে দিয়েছিলেন, তাই এখন স্কাইলার ওটার জন্য আরও $1,00,000 কম দেবে। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে ওই লোকটা বাধ্য হয়ে স্কাইলারের এই শর্তে রাজি হয়ে যায়। এদিকে জেসি এখন নিজেকে ব্যস্ত রাখার জন্য আর নিজের একাকিত্ব দূর করার জন্য রাস্তা থেকে বেশ কিছু অচেনা নেশাখোর লোকদেরকে ওর বাড়িতে ডেকে এনে তাদের সঙ্গে পার্টি করতে শুরু করে দেয়। যদিও এই সমস্ত কারণে ওর বাড়ির পরিবেশ খুবই ভয়ঙ্কর আর নোংরা হয়ে গেছিল। সেখানে সমস্ত লোকজন অতিরিক্ত নেশা করে একে অপরকে মারধর করছিল, আর তারপর ওর বাড়ির মেঝের ওপরেই শুয়ে পড়েছিল। আর এসব কিছু দেখেই জেসি নিজের একাকিত্ব ভোলার চেষ্টা করছিল। মাঝে মাঝে ও নিজের বেশ অনেকটা টাকা নিয়ে সেগুলোকে এই লোকদের সামনে উড়িয়ে দিত, আর যখন ওই লোকগুলো হুড়োহুড়ি করে ওই টাকাগুলো কোড়ানোর চেষ্টা করত, সেটা দেখে জেসি মনে মনে খুবই মজা পেত।
অন্যদিকে দেখা যায় হ্যাঙ্কের সাথে মারির সম্পর্কটা খুবই খারাপ হতে শুরু করেছে। হ্যাঙ্ক এখন মারির সাথে ঠিকভাবে কথা বলতো না, যে কারণে মারি মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। আর নিজের এই কষ্টটা ভুলে থাকার জন্য ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছোটখাটো জিনিসপত্র চুরি করতে শুরু করে। আসলে প্রথম সিজনেই আমরা দেখেছিলাম মারির ক্লিপ্টোমেনিয়াক মানে চুরি করার রোগ আছে। ও বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র চুরি করতে খুবই ভালোবাসতো। আর এরকমভাবেই একটা বাড়ির থেকে ছোট্ট একটা ফটো ফ্রেম চুরি করার সময় ও ধরা পড়ে যায়, যার ফলে ওই বাড়ির মালিক ওকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে মারি হ্যাঙ্কের কাছে ফোন করে নিজের অবস্থার কথা জানিয়ে কান্নাকাটি করতে শুরু করে। যদিও প্রথমের দিকে এই কথাটা শুনে হ্যাঙ্ক প্রচণ্ড অস্বস্তির মধ্যে পড়ে গেছিল, কিন্তু পরে ও নিজের একজন পুলিশ বন্ধুকে ফোন করে মারিকে ওই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এখন মারিকে ওই পুলিশ স্টেশন থেকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার পর হ্যাঙ্কের ওই বন্ধু ওকে বলে, আমি চাই একটা খুনের কেস সলভ করার জন্য তুমি আমাকে একটু সাহায্য করো। আমার মনে হচ্ছে এই কেসের সাথে ড্রাগসের কোনো একটা সম্পর্ক আছে। আর এটা বলেই ও হ্যাঙ্ককে ওই কেস রিলেটেড সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দেয়। দেখা যায় এসব কিছুর মধ্যে গেলের সেই ল্যাব নোটবুকটা ছিল। আসলে কিছুদিন আগে জেসি যখন গেলকে গুলি করে মেরে ফেলেছিল, এটা সেই কেস ছিল। যদিও প্রথমের দিকে হ্যাঙ্ক এই কেসটার বিষয়ে একদমই আগ্রহ দেখায় না, কিন্তু পরে ওর বন্ধু ওখান থেকে চলে গেলে ও আস্তে আস্তে গেলের ওই নোটবুকটা খুলে সেটাকে দেখতে শুরু করে। অন্যদিকে দেখা যায় মাইক গুস্তাভোর রেস্টুরেন্ট মানে লস পয়েলস রেস্টুরেন্টের একটা মশলা ভর্তি ট্রাক নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আসলে আমরা এর আগেও দেখেছিলাম গুস্তাভো ওর রেস্টুরেন্টের সমস্ত মশলা ভর্তি বালতির মধ্যে করে ওর তৈরি ড্রাগসগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করত। কিন্তু এখন মাইক ওই ড্রাগসগুলোকে পাচার করার সময় হঠাৎ করেই রাস্তার মধ্যে দুজন লোক ওই ট্রাকটাকে দাঁড় করিয়ে ওটার ওপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে, যে কারণে ওই ট্রাকের ড্রাইভার থেকে শুরু করে বাকি বেশ কিছু লোকজন মারা যায়। আসলে এই লোকগুলোকে মেক্সিকোর ড্রাগ কার্টেলরা পাঠিয়েছিল, যাদের কাছ থেকে গুস্তাভো এতদিন ড্রাগ কিনত। কিন্তু এখন যেহেতু গুস্তাভো নিজের ড্রাগ তৈরি করেই সেগুলোকে বিভিন্ন জায়গায় পাচার করতে শুরু করেছে, যে কারণে ওই ড্রাগ কার্টেলরা ওর উপরে খুবই রেগে গেছিল। এখন বেশ অনেকক্ষণ ধরে গুলি চালানোর পর ওই দুজন মনে করেছিল এই ট্রাকের মধ্যে সবাই হয়তো মারা গেছে, তাই এখন ওরা পিছন থেকে ট্রাকের দরজা খুলে ভিতরে ঢুকতে শুরু করে। কিন্তু মাইক ওই ট্রাকের ভিতরেই একটা গোপন জায়গায় লুকিয়েছিল, আর এখন এরা দুজন দরজা খোলার সাথে সাথেই মাইক ওদেরকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এই ঘটনায় মাইকের কানে একটা গুলি লেগে সেই জায়গায় বেশ অনেকটা কেটে যায়। অন্যদিকে স্কাইলার আর ওয়াল্টার দুজন মিলে ঠিক করে নেয় এখন ওরা হ্যাঙ্ক, মারি আর ফ্লিনকে জানাবে কিভাবে ওয়াল্টার এতদিন ধরে জুয়া খেলে খেলে অনেক টাকা ইনকাম করেছে, আর এখন ওরা সেই টাকা দিয়েই একটা কার ওয়াশ সেন্টার কিনবে। এখন এই কথাটা জানানোর জন্য স্কাইলার, ওয়াল্টার আর ওদের পুরো পরিবার হ্যাঙ্ক আর মারির বাড়িতে চলে যায়। যদিও ওয়াল্টার কোনোভাবেই চাইছিল না ওর এই জুয়া খেলার কথাটা জানার পর ওর ছেলে ওকে খারাপ ভাবুক, কিন্তু স্কাইলার যখন সবাইকে ওর জুয়া খেলার ব্যাপারে জানায় তখন ওয়াল্টারের ছেলে ফ্লিন আর হ্যাঙ্ক দুজনেই খুবই খুশি হয়। এখন ওরা দুজনেই ওয়াল্টারকে খুবই বুদ্ধিমান মনে করতে শুরু করে। এই ঘটনার কিছুক্ষণ পর হ্যাঙ্ক ওয়াল্টার আর ফ্লিনকে গেলের মার্ডার কেস সম্পর্কে জানায়। হ্যাঙ্ক বলে, আমি চাই এই কেসটা সলভ করার জন্য তুমি আমাকে একটু সাহায্য করো, কারণ গেলের ওই ডায়েরির মধ্যে অনেক সায়েন্টিফিক ফর্মুলা লেখা আছে যেগুলোকে আমি বুঝতে পারছি না। আর এই কথা বলেই ও ওয়াল্টারকে গেলের কেস রিলেটেড সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দেয়। কিন্তু এগুলো দেখে ওয়াল্টার প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ওর মনে হচ্ছিল হ্যাঙ্কের এই নোটবুকের মধ্যে যদি কোনোরকমভাবে ওর নাম লেখা থাকে, অথবা হ্যাঙ্ক যদি কোনোরকমভাবে গেলের খুনের আসল রহস্যটা খুঁজে বের করে, তাহলে ও আর জেসি দুজনেই পুলিশের কাছে ধরা পড়ে যাবে। হ্যাঙ্ক বলে, আমার মনে হচ্ছে গেল নামের এই লোকটাই আসল হাইজেনবার্গ ছিল, কারণ ওর ডায়েরির মধ্যে ড্রাগস তৈরি করার সমস্ত ফর্মুলা লেখা আছে। আর ওটা দেখে মনে হচ্ছে গেল হয়তো খুবই বড় একজন বিজ্ঞানী ছিল। যেটা শুনে ওয়াল্টার বলে, হ্যাঁ, আমারও মনে হচ্ছে এই লোকটাই হাইজেনবার্গ ছিল, কিন্তু এখন তো ও মারা গেছে। আর এই কথা বলেই ও গেলের ডায়েরিটা দেখতে শুরু করে। দেখা যায় ওই ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল 2WW, মাই স্টার, মাই পারফেক্ট সাইলেন্স। এই WW কথার মানে ছিল ওয়াল্টার হোয়াইট। আসলে গেল ওয়াল্টারকে খুবই ভালোবাসত আর ওকে খুবই সম্মান করত। একরকমভাবে ও ওয়াল্টারকে নিজের গুরু মনে করত, আর সেজন্যই ও নিজের প্রথম পাতায় ওয়াল্টারের নাম লিখে ওকে সম্মান জানিয়েছিল। এখন হ্যাঙ্ক এই লেখাটা দেখার পর হাসতে হাসতে বলে, WW মানে এটা তো তোমার নাম। ওয়াল্টারও হাসতে হাসতে বলে, হ্যাঁ, তুমি তো আমাকে একদমই ধরে ফেলেছ। এরপর ওয়াল্টার লক্ষ্য করে ওই নোটবুকের নিচেই একটা কবিতার বেশ কিছু লাইন লেখা ছিল, আর এই কবিতার লেখকের নাম ছিল ওয়াল্ট হুইটম্যান। এখন ওয়াল্টার বলে, আমার মনে হচ্ছে WW কথার মানে হলো ওয়াল্ট হুইটম্যান, কারণ ওনার লেখা কবিতার বেশ কিছু লাইন নিচে লেখা আছে।
আর এই কথা বলেই ও নিজের ওপর থেকে সমস্ত সন্দেহ সরিয়ে দেয়। এরপর হ্যাঙ্কের সাথে কথা বলে ওয়াল্টার জানতে পারে গেলের বাড়ি থেকে বেশ কিছু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর হ্যাঙ্কের ধারণা ওই ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেই ওরা আসল খুনিকে খুঁজে বের করতে পারবে। কিন্তু এই কথা শুনে ওয়াল্টার প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ওর মনে হচ্ছিল ওখানে হয়তো কোনো রকমভাবে জেসিরও ফিঙ্গারপ্রিন্ট রয়ে গেছে। আর সেই বিষয়ে কথা বলার জন্যই ও তাড়াতাড়ি করে জেসির বাড়িতে চলে আসে। কিন্তু ঘরে ঢোকার পর দেখা যায় জেসির পুরো বাড়িটা যেন একরকমভাবে তছনছ হয়ে গেছিল। ওখানে চারিদিকে নোংরা আবর্জনা, খাবারের প্যাকেট আর মদের বোতল ছড়িয়েছিল। আর তার মধ্যেই বেশ অনেকগুলো লোকজন নেশা করে পড়েছিল। এখন ওয়াল্টার জেসির কাছ থেকে জানতে চায় গেলের বাড়িতে ও কোনো কিছু স্পর্শ করেছিল কিনা। জেসি বলে, আমি খুবই সাবধানে কাজ করেছিলাম। আমি ওর বাড়িতে কলিং বেল বাজাইনি, ওর দরজায় নক করেছিলাম। আর ও দরজা খোলার সাথে সাথেই ওকে গুলি করে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। তাই আমি যে এই কাজটা করেছি তার কোনো রকম প্রমাণ নেই। যদিও ওয়াল্টার ওকে আরও বেশ কিছু প্রশ্ন করে ওর কাছ থেকে সমস্ত ঘটনা ভালোভাবে জানতে চাইছিল, কিন্তু জেসি এখন অতিরিক্ত নেশা করেছিল, যে কারণে ও সেই মুহূর্তে ওয়াল্টারকে ওর বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনার পর ওয়াল্টার সরাসরি সলের সঙ্গে দেখা করে ওকে পুরো বিষয়টা খুলে জানায়। ওয়াল্টার বলে, আমার মনে হচ্ছে আমি হয়তো যে কোনো সময় পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারি। যেটা শুনে সল বলে, আমি এমন একজনকে চিনি যে বেশ কিছুটা টাকার বিনিময়ে তোমাকে আর তোমার পরিবারকে এখান থেকে অনেক দূরে অন্য কোনো একটা নতুন জায়গায় নিয়ে গিয়ে সম্পূর্ণ নতুন পরিচয়ের সাথে বাঁচতে সাহায্য করবে, যেখানে কেউ তোমাদেরকে আর কোনোভাবেই খুঁজে পাবে না। আর তোমার যদি এখানে থাকতে ভয় লাগে তাহলে তুমি ওই লোকটার সাথে যোগাযোগ করে এখান থেকে অনেক দূরে অন্য কোথাও পালিয়ে যেতে পারো। কিন্তু ওয়াল্টার কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না। অন্যদিকে দেখা যায় জেসি ওর বাড়িতে যে সমস্ত অচেনা লোকদের সঙ্গে পার্টি করছিল তাদের পিছনে ও প্রত্যেক দিন অনেকটা করে টাকা খরচ করত। আসলে ড্রাগস তৈরি করে পাওয়া নিজের সমস্ত টাকাগুলোকে ও নিজের ঘরের মধ্যেই রেখে দিয়েছিল। আর এই বিষয়টা ওর ঘরের মধ্যে থাকা একজন অচেনা লোক লক্ষ্য করে। আর একদিন সুযোগ বুঝে ওই লোকটা জেসির সমস্ত টাকা চুরি করে ওখান থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে জেসি যখন ওর এই টাকা চুরির ব্যাপারে জানতে পারে তখন ও কোনো রকম রিয়্যাক্ট না করেই ঘুমিয়ে পড়ে। ওর হাবভাব দেখে মনে হচ্ছিল এখানে যেন কিছুই হয়নি। যদিও পরের দিন সকালে মাইক ওই চোরকে ধরে সমস্ত টাকা সমেত ওকে জেসির বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এখানে জেসিকে দেখার পর মাইক খুব ভালোভাবেই বুঝতে পারে জেসি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। ও প্রচণ্ড ডিপ্রেশন আর একাকিত্বে ভুগছে। এখন মাইক এই বিষয়টা গুস্তাভোকে জানায়। মাইক বলে, জেসি এখন যেরকম কেয়ারলেস হয়ে গেছে আমার মনে হচ্ছে ভবিষ্যতে ওর জন্য আমাদেরকেই সমস্যায় পড়তে হবে। তাই আমাদেরকে তাড়াতাড়ি করে ওর একটা ব্যবস্থা করা উচিত। এর পরের দিন সকালে ওয়াল্টার যখন ওর ল্যাবে কাজ করছিল তখন ও লক্ষ্য করে জেসি আজকে আর কাজে আসেনি, যে কারণে ও জেসিকে বারবার কল করতে শুরু করে। কিন্তু জেসি কোনোভাবেই ওর কলটা রিসিভ করছিল না। সেজন্য কাজ শেষ করে ও সরাসরি জেসির বাড়িতে চলে যায়। কিন্তু দেখা যায় জেসি সেখানেও ছিল না, যেটা দেখে ওয়াল্টার প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় মাইক এখন জেসিকে নিয়ে শহরের বাইরে একটা ফাঁকা জায়গার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে চারিদিকে কোথাও জেসিকে খুঁজে না পেয়ে এখন ওয়াল্টারের মনে হচ্ছিল গুস্তাভো আর তার লোকজন হয়তো জেসিকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আর এখন ও যেভাবেই হোক জেসিকে খুঁজে বের করতে চাইছিল। সেজন্য এখন ও তাড়াতাড়ি করে গুস্তাভোর সঙ্গে দেখা করার জন্য ও রেস্টুরেন্টের দিকে এগোতে শুরু করে। ওয়াল্টারের মনে হয়েছিল ওখানে যাওয়ার পর হয়তো গুস্তাভোর লোকজনের কাছে ও নিজেও মারা যেতে পারে। সেজন্য ও তাড়াতাড়ি করে সলকে কল করে বলে, আগামী 24 ঘন্টার মধ্যে আমি যদি তোমার সঙ্গে কোনোরকমভাবে যোগাযোগ না করি তাহলে তুমি আমার জমানো সমস্ত টাকা আমার পরিবারকে দিয়ে তাদেরকে এখান থেকে অনেক দূরে অন্য কোনো একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দিও। আর এরপর ওয়াল্টার স্কাইলারকে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে ও বলে, এখন আমি তোমাকে আর আমার বাচ্চাদেরকে খুবই মিস করছি। তোমাদের কথা আমার খুবই মনে পড়ছে। আমি তোমাদের সবাইকে খুবই ভালোবাসি। আর এরপর ওয়াল্টার গুস্তাভোর সঙ্গে দেখা করার জন্য ওর রেস্টুরেন্টে পৌঁছে যায়। কিন্তু দেখা যায় গুস্তাভো তখন ওর রেস্টুরেন্টে ছিল না। সেজন্য ওয়াল্টার ওখানে বসেই গুস্তাভোর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই মাইক ওয়াল্টারকে কল করে বলে, তুমি ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিজের কাজে ফিরে যাও। আর জেসিকে নিয়ে তুমি একদমই চিন্তা করো না, ও আমার সাথে পুরোপুরি সুরক্ষিত আছে। আমি ওর কোনো ক্ষতি করব না। এই কথা শুনে এখন ওয়াল্টার শেষ অবধি অনেকটা নিশ্চিন্ত হয়। এদিকে দেখা যায় মাইক জেসিকে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে জনমানবহীন বিভিন্ন ফাঁকা এলাকায় যাচ্ছে। আর মাইক ওই প্রত্যেকটা জায়গায় গোপনভাবে একটা করে টাকা ভর্তি ব্যাগ লুকিয়ে রাখছে। যদিও জেসি কোনোভাবেই বুঝতে পারছিল না এই সমস্ত কাজের জন্য মাইক ওকে কেন নিজের সাথে করে নিয়ে এসেছে, কিন্তু ও বেশি প্রশ্ন না করে চুপচাপ ওই গাড়ির মধ্যেই বসে থাকে। এইভাবে সারাদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গোপন জায়গায় টাকার ব্যাগ লুকিয়ে রাখার পর
অবশেষে মাইক আর জেসি ওদের শেষ ঠিকানায় পৌঁছে যায়। এখানে মাইক একটা পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকে একটা গোপন জায়গায় টাকার ব্যাগ লুকিয়ে রাখছিল, আর সেই সময় জেসি গাড়ির মধ্যেই মাইকের জন্য অপেক্ষা করছিল। কিন্তু তখনই ও লক্ষ্য করে পিছন থেকে দুজন লোক বন্দুক হাতে ওদের দিকে এগিয়ে আসছে। জেসির মনে হয়েছিল ওরা হয়তো মাইককে মারতে এসেছে অথবা ওর টাকা চুরি করতে এসেছে। সেজন্য এখন জেসি তাড়াতাড়ি করে মাইকের গাড়ি নিয়ে ওই লোকটাকে চাপা দেওয়ার চেষ্টা করে আর ওদের গাড়িতে জোরে একটা ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এখন এসব কিছু দেখে ওই লোক দুটো জেসিকে মারার জন্য নিজেদের গাড়ি নিয়ে ওর পিছনে তাড়া করতে শুরু করে, কিন্তু জেসি কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে বেশ কিছুক্ষণ পর আবার মাইকের কাছে ফিরে আসে। এখন মাইক জেসিকে বলে, তুমি নিজের বুদ্ধি ব্যবহার করে যে কাজটা করেছ তাতে আমি খুবই খুশি হয়েছি। তোমার জন্য আজকে আমার আর তোমার দুজনেরই জীবন বেঁচে গেল। এখানে মাইকের কাছে নিজের প্রশংসা শুনে জেসি খুবই আনন্দ পায়। ওর এই কাজের জন্য এখন ওর নিজের ওপরে খুবই গর্ব হচ্ছিল। কিন্তু পরবর্তীকালে জানা যায় গুস্তাভো আর মাইক মিলে এই পুরো ব্যাপারটাই জেসির জন্য প্ল্যান করেছিল, আর ওই লোক দুটোকেও এরাই ভাড়া করেছিল। আসলে গুস্তাভো চাইছিল জেসি যেন আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাস ফিরে পায়, ওর যেন মনে হয় ও আজকে মাইকের জীবন বাঁচিয়েছে, আর এই কথাটা ভেবেই ও যেন মনে মনে অনেক আনন্দে থাকে। এর পরের দিন সকালে জেসি আবার ওই ল্যাবে ড্রাগস তৈরি করার জন্য পৌঁছে যায়। এখানে জেসিকে দেখে ওয়াল্টার মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। এখন ও প্রশ্ন করে, কাল সারাদিন ধরে তুমি কোথায় ছিলে? জেসি বলে, কাল আমি সারাদিন ধরে মাইকের সঙ্গে বিভিন্ন জায়গায় টাকা রাখছিলাম, আর তারপর আমি রাতের বেলায় দুজন লোকের কাছ থেকে মাইকের জীবনও বাঁচিয়েছি, আর এখন থেকে আমি ল্যাবে কাজ করার সাথে সাথেই মাঝে মাঝে মাইকের সাথেও কাজ করতে যাব, কারণ মাইকের এখন আমার সাহায্যের প্রয়োজন। অন্যদিকে দেখা যায় স্কাইলার আর ওয়াল্টার এখন সেই কার ওয়াশটা কিনে নিয়েছে, আর সেই আনন্দেই ওরা রাতের বেলায় হ্যাঙ্ক আর মারির বাড়িতে একটা পার্টির আয়োজন করে, যেখানে ওরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিল আর অনেক আনন্দ করছিল। এখানে পার্টি চলাকালীন ওয়াল্টার প্রচুর পরিমাণ নেশা করতে শুরু করে। তখনই কথা বলতে বলতে হ্যাঙ্ক বলে, আমি কালকে সারা রাত ধরে গেলের ওই নোটবুকটা পড়েছি, আর সেটা দেখে আমার মনে হচ্ছে গেল খুবই বুদ্ধিমান একজন মানুষ ছিল, আর ও খুবই মহান একজন বিজ্ঞানী ছিল, কিন্তু দুঃখের বিষয় এখন ও মারা গেছে। আর এসব কিছু বলেই ও গেলের অনেক প্রশংসা করতে শুরু করে। কিন্তু এই কথাগুলো শুনে ওয়াল্টার মনে মনে খুবই রেগে যাচ্ছিল, কারণ যে সমস্ত কাজের জন্য ওরা গেলের প্রশংসা করছে সেই সমস্ত কাজগুলোকে আসলে ওয়াল্টারই করেছিল, আর এখন ওর মনে হচ্ছিল এই প্রশংসাগুলো ওর পাওয়া উচিত। সেজন্য এখন প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় রেগে গিয়ে ওয়াল্টার বলতে শুরু করে, আমিও গেলের নোটবুকটা দেখেছি, আর আমার মনে হচ্ছে ও সেগুলোকে কোনো একটা জায়গা থেকে কপি করেছে। ওই নোটবুকের মধ্যে অবাক হওয়ার মতন তেমন কোনো কিছুই ছিল না। আমার মনে হচ্ছে আসল অপরাধী মানে হাইজেনবার্গ হয়তো এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা হয়তো তাকে কখনোই খুঁজে পাবে না, কারণ সে তোমাদের সবার থেকে অনেক চালাক। এখন এই কথা বলে ওয়াল্টার আবার নিজেই নিজের বিপদ ডেকে আনে, কারণ হ্যাঙ্কের মন থেকে সমস্ত রকম সন্দেহ চলে গেছিল, কিন্তু এখন ওয়াল্টারের কথা শুনে আবার ওর মনে একটা সন্দেহ তৈরি হতে শুরু করে, আর ওর মনে হতে লাগে সত্যি সত্যি হাইজেনবার্গ হয়তো এখনো বেঁচে আছে। সেজন্য পরের দিন সকালে ও আরও একবার গেলের ওই কেস রিলেটেড সমস্ত ডকুমেন্টসগুলোকে আরও একবার নতুন করে খুলে দেখতে শুরু করে, আর এখান থেকেই ও একটা সন্দেহজনক তথ্য খুঁজে পায়। ও জানতে পারে গেল পুরোপুরি ভেজিটেরিয়ান ছিল, ও কোনো রকম মাছ মাংস খেত না, কিন্তু গেলের বাড়ির থেকে লস পয়েলস রেস্টুরেন্ট মানে গুস্তাভোর চিকেন রেস্টুরেন্টের একটা ন্যাপকিন পাওয়া গেছে। এখন যে মানুষটা মাছ মাংস খায় না তার বাড়িতে এই মাংসের রেস্টুরেন্টের ন্যাপকিন কি করছে, এই বিষয়টা নিয়ে হ্যাঙ্কের মনে একটা সন্দেহ তৈরি হয়। অন্যদিকে দেখা যায় মেক্সিকোর ড্রাগ কার্ট আরও একবার গুস্তাভোর ড্রাগ পাচার করা ট্রাকের ওপরে হামলা করেছে। এবারেও ওরা ট্রাকের ওপরে এলোপাথারি গুলি চালিয়ে ভিতরে থাকা সবাইকে মেরে ফেলে। তারপর ওরা ওই ট্রাকের ভিতরে কন্টেনারের মধ্যে বেশ অনেকটা বিষাক্ত গ্যাস ঢুকিয়ে দেয়, যার ফলে আগের বারের মতন যদি মাইকের মতন কেউ ওই ট্রাকের ভিতরে লুকিয়ে থাকে তাহলে তারাও যেন মারা যায়। এখন সবাইকে মারার পর ওরা দুজন গুস্তাভোর ড্রাগগুলোকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় স্কাইলার এখন গেলের খুন হওয়া সম্পর্কে সমস্ত নিউজ আর্টিকেল পড়তে শুরু করেছে। আসলে আগের রাতে ওয়াল্টার যখন প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় হ্যাঙ্ককে বলেছিল তোমরা যে আসল হাইজেনবার্গকে খুঁজছো সে হয়তো এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর গেল হয়তো তারই একজন সাধারণ কর্মচারী ছিল। এই কথাটা শুনে হ্যাঙ্কের সাথে সাথে এখন স্কাইলারেরও সন্দেহ হয়েছিল। এখন স্কাইলারের মনে হচ্ছিল ওয়াল্টার হয়তো হাইজেনবার্গের কাছেই ড্রাগ তৈরি করার কাজ করে। সেজন্য এখন ও ওয়াল্টারকে বলে, আমার মনে হচ্ছে তুমি গেলকে চিনতে, আর তুমি এটাও জানো ওকে কেন খুন করা হয়েছে। এখন আমার খুবই ভয় লাগছে ভবিষ্যতে যদি কেউ গেলের মতন আমাদেরকেও ওইভাবে মেরে ফেলে। যেটা শুনে ওয়াল্টার বলে, তুমি একদমই চিন্তা করো না, আমাদের কোনো রকম ক্ষতি হবে না,
কারণ আমি যদি কোনো রকমভাবে কাজ করা বন্ধ করে দেই তাহলে ওই লক্ষ কোটি টাকা ড্রাগসের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই এখন আমরা কোনো বিপদের মধ্যে নেই, বরঞ্চ আমি অন্য মানুষদের জন্যই একটা বড় বিপদ। ওয়াল্টারের এই কথাগুলো শুনে স্কাইলার যেন প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ওর মনে হচ্ছিল ওয়াল্টারের জন্য হয়তো এরা প্রত্যেকেই অনেক বড় বিপদে পড়তে পারে। সেজন্য এই ঘটনার পর থেকে ও ওয়াল্টারকে পুরোপুরি ইগনোর করতে শুরু করে দেয় আর সবসময় ওকে এড়িয়ে চলতে শুরু করে। এদিকে আস্তে আস্তে ওয়াল্টারও এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পারে। সেজন্য ও আবার এই বাড়ি আর নিজের পরিবারকে ছেড়ে একা একা থাকার জন্য আবার নিজের নতুন বাড়িতে ফিরে যায়, যাতে ওর জন্য ওর পরিবারের কোনো রকম বিপদ না হয়। কিন্তু যাওয়ার আগে ও নিজের ছেলে অর্থাৎ ফ্লিনকে ওর পছন্দের খুবই দামি আর নতুন একটা গাড়ি কিনে দেয়। অন্যদিকে দেখা যায় ল্যাবে নিজের কাজ শেষ করার পর এখন জেসি প্রত্যেকদিন নিজের বেশিরভাগ সময়টাই মাইকের সাথে কাটাতো। আর এখন মাইকও আস্তে আস্তে জেসির সাথে ভালো ব্যবহার করে ওর খেয়াল রাখতে শুরু করে, যে কারণে ওদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এই বিষয়টা নিয়ে ওয়াল্টার খুবই চিন্তায় পড়ে গেছিল। সেজন্য একদিন ও কাজের ফাঁকে সুযোগ বুঝে জেসিকে প্রশ্ন করে, তুমি প্রত্যেকদিন মাইকের সাথে কি করো? জেসি বলে, আমি মাইককে ওর কাজে সাহায্য করি, আর তাছাড়া আগের দিন আমি মাইকের জীবন বাঁচিয়েছিলাম, এখন থেকে আমি হলাম মাইকের বডিগার্ড। এই কথাটা শুনে ওয়াল্টার প্রচণ্ড অবাক হয়ে যায়। ও বলে, মাইকের কবে থেকে তোমার সাহায্যের প্রয়োজন হচ্ছে? আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটাই সাজানো ছিল, আর গুস্তাভো যেভাবেই হোক আমার আর তোমার মধ্যে একটা দূরত্ব তৈরি করতে চাইছে। আর একবার তুমি আমার থেকে আলাদা হয়ে গেলেই গুস্তাভো হয়তো আমাকে মেরে ফেলবে। কিন্তু জেসি ওর এই কথাটায় কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না। এর কিছুক্ষণ পর যখন ল্যাবে ওদের ড্রাগস তৈরি করার কাজটা শেষ হয়ে যায়, তখন মাইক জেসিকে কল করে বাইরে ডেকে নেয়, যে কারণে এখন ওই ল্যাবের সমস্ত যন্ত্রপাতি আর মেশিনগুলোকে ওয়াল্টারকে একাই পরিষ্কার করতে হবে, যে কারণে ও খুবই রেগে গেছিল। আর এরপর থেকে প্রত্যেক দিন এই একই ঘটনা ঘটতে থাকে। প্রত্যেকদিন কাজ শেষ করার পর মাইক জেসিকে নিজের সাথে করে নিয়ে যেত, যে কারণে ওয়াল্টারকে একাই ওই ল্যাবটা পরিষ্কার করতে হতো। আর এই কারণে ও আস্তে আস্তে জেসির ওপরে খুবই রেগে যেতে শুরু করে। অন্যদিকে মাইক খবর পেয়েছে কিছুদিন আগে গুস্তাভোর ট্রাকের ওপরে হামলা করে ওর যে ড্রাগসগুলোকে চুরি করা হয়েছিল এখন সেগুলোকে এই শহরের মধ্যে একটা জায়গা থেকে বিক্রি করা হচ্ছে। সেজন্য এখন জেসিকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায় গুস্তাভোর ওই ড্রাগসগুলো এখন দুজন ড্রাগ এডিক্ট নেশাখোরের কাছে রয়েছে। আসলে ওই ড্রাগসগুলোকে চুরি করার পর মেক্সিকান কার্টেলরা সেগুলোকে এই দুজন নেশাখোরকে দিয়ে দিয়েছিল। এখন মাইক লক্ষ্য করে ওদের ওই ড্রাগসের বালতির ওপরে মেক্সিকান ভাষায় গুস্তাভোর জন্য একটা মেসেজ লেখা আছে, যেখানে লেখা ছিল, তুমি কি আমাদের সঙ্গে কথা বলার জন্য তৈরি আছো? এখন মাইক তাড়াতাড়ি করে এই বিষয়টা গুস্তাভোকে জানিয়ে দেয়, যেটা শুনে গুস্তাভো বলে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মেক্সিকান ড্রাগ কার্টেলদের সঙ্গে দেখা করতে চাই। গুস্তাভো যখন মাইকের সাথে আলোচনা করে এই জায়গা থেকে চলে যাচ্ছিল, তখন জেসি ওকে প্রশ্ন করে, মাইকের কাজে সাহায্য করার জন্য তুমি আমাকেই কেন বেছে নিয়েছো? তোমার কাছে তো আরো অনেক দক্ষ লোক ছিল। গুস্তাভো বলে, তোমাকে দেখে অনেক বিশ্বাসযোগ্য মনে হয়েছে, আর তাছাড়া তোমার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। আমার মনে হয় তুমি ভবিষ্যতে আরো অনেক দূর এগোতে পারবে। এই কথাগুলো শুনে জেসি যেন অনেকটা আত্মবিশ্বাস ফিরে পায়। অন্যদিকে স্কাইলার যখন জানতে পারে ওয়াল্টার ওর ছেলেকে খুবই দামি একটা গাড়ি কিনে দিয়েছে, তখন ও ওয়াল্টারের ওপরে খুবই রেগে যায়। ও ওয়াল্টারকে বলে, এখন আমাদেরকে খুবই সাবধানে টাকা খরচ করতে হবে। এই অবস্থায় তুমি ওকে অত দামি একটা গাড়ি কেন কিনে দিলে? তোমার এই ভুলের জন্য এখন আমরা পুলিশ আর বাকি সবার সন্দেহের তালিকায় চলে আসতে পারি। তাই এখন তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়িটাকে আবার দোকানে ফিরিয়ে টাকা নিয়ে এসো। যদিও ওয়াল্টার কাজটা করতে চাইছিল না, কিন্তু শেষ অবধি ও স্কাইলারের কথায় রাজি হয়ে যায়। এখন গাড়িটাকে শোরুমে ফেরত দেওয়ার আগে ও সেটাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে খুব জোরে জোরে চালাতে শুরু করে, আর এইভাবেই ওর গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর ও গাড়ি থেকে বেরিয়ে হঠাৎ করেই সেটাতে আগুন ধরিয়ে দেয়। তারপর ও একটু দূরে বসে বসে খুবই আনন্দের সাথে ওই গাড়িটাকে পুড়তে দেখে। আসলে এই মুহূর্তে ওয়াল্টারের কাছে প্রচুর পরিমাণ টাকা থাকলেও ও কোনোভাবেই সেগুলোকে খরচ করতে পারছিল না। আর এখন ওর কাছে এতটাই বেশি পরিমাণে টাকা চলে এসেছিল যে এত দামি এই গাড়িটাকে নষ্ট করার আগে ও একবারও চিন্তা করেনি। উপরন্ত এরপর ও সলকে আরও $50,000 দেয়, যাতে ও ওই আগুনে পুড়ে নষ্ট হয়ে যাওয়া গাড়িটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়, যাতে ভবিষ্যতে পুলিশ অথবা অন্য কেউই ওই গাড়িটার অস্তিত্বের কোনো রকম প্রমাণ খুঁজে না পায়। এই ঘটনার কিছুদিন পর ওয়াল্টার আর স্কাইলার পুরোপুরিভাবে নিজেদের নতুন কারওয়াশের বিজনেসটা শুরু করে দেয়। সেখানেই ওয়াল্টার নিজের 1 মাসের ড্রাগস তৈরি করে পাওয়া সমস্ত টাকা নিয়ে স্কাইলারের কাছে চলে আসে। এখন ও স্কাইলারকে বলে,
তুমি আস্তে আস্তে আমাদের এই নতুন ব্যবসার সাহায্যে আমার এই টাকাগুলোকেও আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানোর ব্যবস্থা করো। এখানে একসাথে এত টাকা দেখে স্কাইলার প্রচণ্ড অবাক হয়ে যায়। এখন ও হিসাব করে ওয়াল্টারকে বলে, তুমি এই ড্রাগস তৈরি করে 1 বছরে $7.5 মিলিয়ন বেশি ইনকাম করবে। আর একটা কার ওয়াশের পক্ষে এত টাকার মানি লন্ডারিং করা কোনোভাবেই সম্ভব না। তাই পরবর্তীকালে আমাদেরকে হয়তো আরও অন্য কোনো নতুন ব্যবসা শুরু করতে হবে। এদিকে ওয়াল্টার এত টাকা ইনকাম করলেও ও প্রতি মুহূর্তেই একটা ভয়ের মধ্যে ছিল। ওর সবসময় মনে হতো গুস্তাভো হয়তো ওকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, কারণ জেসি এতদিনে একা একা ড্রাগস তৈরি করা শিখে গেছিল। এখন নিজের জীবন বাঁচানোর জন্য ও যেভাবেই হোক গুস্তাভোকে মেরে ফেলতে চাইছিল। আর এখন এই বিষয়ে ও জেসির কাছে সাহায্য চায়। ওয়াল্টার বলে, যেহেতু তুমি এখন মাঝে মধ্যেই গুস্তাভোর সঙ্গে দেখা করো, তাই তুমি চাইলে খুব সহজেই ওকে মেরে ফেলতে পারবে। একবার গুস্তাভো মারা গেলে আমরা দুজনেই মুক্তি পেয়ে যাব। তখন আর আমাদেরকে এই সমস্ত কাজ করতে হবে না। আমাদের কাছে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে আমরা নিজেদের বাকি জীবনটা খুব ভালোভাবেই কাটাতে পারবো। জেসি বলে, ঠিক আছে, এরপর আমি যখনই সুযোগ পাবো গুস্তাভোকে মেরে ফেলবো। এখন গুস্তাভোকে মারার জন্য ওরা দুজন ল্যাবের মধ্যে লুকিয়ে লুকিয়ে রাইজান নামের একটা বিষ তৈরি করে। এই বিশেষ ধরনের বিষের সাহায্যে কোনো মানুষ মারা গেলে পরবর্তীকালে পোস্টমর্টম রিপোর্টে কোনো রকমভাবেই এই বিষের কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন ওয়াল্টার এই বিষটাকে জেসির একটা সিগারেটের মধ্যে লুকিয়ে রেখে দেয়। আর এরপর ও জেসিকে বলে, ভবিষ্যতে তুমি সুযোগ পেলেই এই বিষের সাহায্যে গুস্তাভোকে মেরে ফেলো। এই ঘটনার কিছুদিন পর গুস্তাভোর সাথে মেক্সিকান ড্রাগ কার্টেলদের একটা মিটিং হয়, যে মিটিংয়ে গুস্তাভোকে পাহারা দেওয়ার জন্য মাইক আর জেসিও গেছিল। এখানে একটা সময় গুস্তাভো জেসিকে ওর জন্য 1 কাপ কফি বানাতে বলে। এই কাজটা করার সময় জেসি ওর কফির মধ্যে সেই বিষটা মেশাতে চাইছিল, কিন্তু সবার নজরের আড়াল থেকে ও কোনো রকমেই সেই কাজটা করে উঠতে পারে না। এর কিছুক্ষণ পর দেখা যায় মেক্সিকান ড্রাগ কার্টেলের সঙ্গে গুস্তাভোর সেই মিটিংটা শুরু হয়ে গেছে। কিন্তু এখানে সেই ড্রাগ কার্টেলের সদস্যরা নিজেরা না এসে এখানে ওদের একজন লোককে পাঠিয়ে দেয়। এখন গুস্তাভো এই লোকটাকে বলে, তোমরা আমার বহু ট্রাকের ওপরে হামলা করে আমার অনেক লোককে মেরে ফেলেছ, আমার অনেক ড্রাগস চুরি করে নিয়েছ, তোমাদের জন্য আমার কাজের অনেক অসুবিধা হচ্ছে। এখন আমি তোমাদেরকে একবারে $50 মিলিয়ন দেব, আর এরপর থেকে তোমরা কখনোই আর কোনো রকমভাবে আমার কোনো অসুবিধা করবে না। তখন ওই লোকটা বলে, তুমি খুব ভালোভাবেই জানো মেক্সিকান ড্রাগ কার্টেলরা তোমার থেকে কি চায়। ওরা তোমার কাছ থেকে তোমার এই ড্রাগসের ফর্মুলা নিতে চায়। এখন তুমি শুধুমাত্র আমাকে হ্যাঁ আর না এ উত্তর দাও। তখন গুস্তাভো বলে, তোমরা আমাকে যতই ভয় দেখাও না কেন, তোমাদের এই শর্তে আমি কোনোভাবেই রাজি হব না। এই কথা শুনে ওই লোকটা চুপচাপ এখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক এখন ফ্লিনকে নিয়ে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে গুস্তাভোর রেস্টুরেন্ট অর্থাৎ লস পয়েলসে পৌঁছে গেছে। আর এখানে ও খুব চালাকির সাথে গুস্তাভোর সাথে কথা বলতে বলতে একটা গ্লাসের ওপরে ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। আর এর কিছুদিন পর ও নিজের অফিসে নিজের বন্ধু আর নিজের বসের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। হ্যাঙ্ক বলে, কিছুদিন আগে শহরের মধ্যে গেল নামে যে লোকটা খুন হয়েছিল তার বাড়ির থেকে গুস্তাভোর রেস্টুরেন্টের একটা টিস্যু পেপার পাওয়া গেছিল। আর সেই বিষয়টা তদন্ত করার জন্য আজ আমি গুস্তাভোর রেস্টুরেন্টে গিয়ে ওর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসি। আর গুস্তাভোর ওই ফিঙ্গারপ্রিন্টটা টেস্ট করার পর দেখা যায় ওই একই ফিঙ্গারপ্রিন্ট গেলের বাড়িতেও পাওয়া গেছে। এর মানে গেল মারা যাওয়ার আগে গুস্তাভো ওর বাড়িতে গেছিল। এদিকে আবার গেলের কাছ থেকে এমন একটা ডায়েরি পাওয়া গেছে যেটার মধ্যে ও ড্রাগস তৈরির অনেক ফর্মুলা লিখে রেখেছিল। এখন এসব কিছু দেখার পর আমার মনে হচ্ছে গেলের ওই ড্রাগস তৈরি করার সাথে গুস্তাভোর কোনো রকম সম্পর্ক আছে। আর এই বিষয়ে ভালো করে তদন্ত করার জন্য আমাদেরকে গুস্তাভোকে ডেকে ভালো করে জিজ্ঞাসাবাদ করা উচিত। যদিও হ্যাঙ্কের বস আর ওর সঙ্গীরা কোনোভাবেই এই কথাটা মানতে চাইছিল না, কিন্তু এখন হ্যাঙ্ক অতিরিক্ত জোর করায় শেষ অবধি ওরা সবাই গুস্তাভোকে ওদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এখানে গুস্তাভোকে প্রশ্ন করা হয়, গেলের বাড়িতে তোমার ফিঙ্গারপ্রিন্ট কি করছিল, তুমি ওখানে কি করতে গেছিলে? গুস্তাভো বলে, আমি এই শহরের প্রত্যেকটা ভালো স্টুডেন্টকেই স্কলারশিপ দেই, আর গেল কেমিস্ট্রির খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল, সেজন্য ও আমার কাছ থেকে স্কলারশিপ পেয়েছিল। কিন্তু এই স্কলারশিপ পাওয়ার পরেও গেল এক রাতে আমাকে ওর বাড়িতে ডেকে আমার কাছ থেকে আরও বেশ কিছু অতিরিক্ত টাকা চাইতে শুরু করে। সেই সময় আমি যখন ওর বাড়িতে গেছিলাম তখনই হয়তো আমার আঙুলের ছাপ ওর বাড়িতে কোথাও রয়ে গেছিল। এরপরে হ্যাঙ্ক ওকে আরও অনেকগুলো প্রশ্ন করে, কিন্তু গুস্তাভো একদম সাজানো মিথ্যে কথা দিয়ে ওর প্রত্যেকটা প্রশ্নের খুব ভালোভাবে উত্তর দেয়, যেগুলো শুনে হ্যাঙ্কের অফিসের বাকি সমস্ত অফিসারেরা খুবই সন্তুষ্ট হয়। ওদের মনে হয়েছিল গুস্তাভো হয়তো এখানে সত্যি কথাই বলছে। কিন্তু এত কিছুর পরেও হ্যাঙ্ক এখনও গুস্তাভোকে সন্দেহ করছিল। সেজন্য এই ঘটনার কিছুদিন পর একদিন ও ওয়াল্টারের সাথে ঘুরতে বেরোনোর নাম করে ওকে নিয়ে আবার গুস্তাভো সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়।
এখানে যাওয়ার পর হ্যাঙ্ক ওয়াল্টারকে সমস্ত ঘটনা খুলে জানায়, আর তারপর ওকে জানায়, আমার মনে হচ্ছে গুস্তাভো এই ড্রাগস তৈরির সাথে জড়িত আছে। এখন আমাকে যেভাবেই হোক ওর বিরুদ্ধে একটা প্রমাণ জোগাড় করতে হবে, আর আমি চাই এই কাজে তুমি আমাকে সাহায্য করো। যেহেতু আমি এখনও ঠিকভাবে হাঁটাচলা করতে পারছি না, তাই এই কাজগুলো আমার পক্ষে করা সম্ভব না। আর এটা বলেই ও ওয়াল্টারের হাতে একটা জিপিএস ডিভাইস দিয়ে বলে, তুমি এখন লুকিয়ে লুকিয়ে এই ডিভাইসটাকে গুস্তাভোর গাড়ির নিচে কোনো একটা গোপন জায়গায় লুকিয়ে রাখো, যাতে করে গুস্তাভো কখন কোথায় যাচ্ছে সে সবকিছুর ওপরেই আমি নজর রাখতে পারবো। হ্যাঙ্কের এই কথাগুলো শুনে ওয়াল্টার প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না, কিন্তু এখন ও হ্যাঙ্ককে কোনোভাবে বারণও করতে পারছিল না। ওর মনে হচ্ছিল এই কাজটা করলে পরবর্তীকালে গুস্তাভো হয়তো ওকেই বিশ্বাসঘাতক মনে করে ওকে মেরে ফেলবে। সেজন্য এখন ও গুস্তাভোর গাড়ির কাছে গিয়ে ওই জিপিএস ডিভাইসটা ওর গাড়িতে লাগানোর অভিনয় করে, কিন্তু তারপর ও কোনো কিছু না করেই সরাসরি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। আর সেখানে ও গুস্তাভোর সঙ্গে দেখা করে হ্যাঙ্কের এই প্ল্যান সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। ওয়াল্টার বলে, আমি এই কাজটা করতে চাই না, কিন্তু এই মুহূর্তে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ হ্যাঙ্ক তোমাকে সন্দেহ করেছে। যেটা শুনে গুস্তাভো বলে, ঠিক আছে, হ্যাঙ্ক যেমনটা বলছে তুমি তেমনটাই করো। তুমি আমার গাড়িতে এই জিপিএস ট্র্যাকারটা লাগিয়ে দাও। প্রথমের দিকে এই কথাটা শুনে ওয়াল্টার খুবই অবাক হয়ে যায়, কিন্তু পরে ও গুস্তাভোর কথা মতন ঠিক তেমনটাই করে। এদিকে দেখা যায় জেসি এখন প্রতি মাসেই নিয়ম করে অ্যান্ড্রিয়া আর তার ছেলেকে টাকা পাঠাতো, আর ও মাঝে মাঝে ওদের সঙ্গে দেখা করার জন্যও যেত। এদিকে স্কাইলার ওয়াল্টারের সমস্ত বেআইনি কালো টাকাগুলোকে ওদের বাড়ির নিচে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখতে শুরু করে। অন্যদিকে দেখা যায় গুস্তাভো এখন মাঝে মাঝেই কিছুদিন পর পর হেক্টর সালামাঙ্কার সঙ্গে দেখা করার জন্য যেত। আসলে যখনই হেক্টরের পরিবারের কেউ মারা যেত, গুস্তাভো তখনই সেই খবরটা জানানোর জন্য হেক্টরের সঙ্গে দেখা করত। এখন ও হেক্টরকে বলে, বেশ কিছুদিন আগে তোমার ভাইপো টুকো মারা গেছিল, আর তার কিছুদিন পর টুকোর দুজন কাজিন মানে তোমার আরও দুজন ভাইপো মারা গেল। এরপর আমি তোমাদের বেশ কিছু বিজনেস পার্টনারকেও মেরে ফেলেছি। এইভাবে আস্তে আস্তে আমি তোমার বংশের সমস্ত মানুষকে মেরে ফেলবো, আর তারপর তুমি পুরোপুরি একা হয়ে যাবে। এখানে গুস্তাভোর কথা শুনে বোঝা যাচ্ছিল কোনো একটা বিশেষ কারণে হেক্টরের ওপরে ওর প্রচণ্ড রাগ আছে। আর এখান থেকেই আমাদেরকে বেশ অনেক বছর আগের একটা পুরানো ঘটনা দেখানো হয়। সময়টা ছিল 1998 সাল। এই সময় গুস্তাভো আর হেক্টর দুজনেই অনেকটা ইয়াং ছিল। এই সময় গুস্তাভো সবেমাত্র ওর ড্রাগসের ব্যবসাটা শুরু করতে চাইছিল। সেজন্য গুস্তাভো ম্যাক্স নামে নিজের খুবই কাছের আর প্রিয় একটা বন্ধুকে নিয়ে হেক্টর সালামাঙ্কা আর ওর বাকি বিজনেস পার্টনারদের সঙ্গে দেখা করে। এই সময় হেক্টর আর ওর সঙ্গীরা ছিল মেক্সিকোর সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া। এখন গুস্তাভো আর ম্যাক্স এদেরকে বলে ওরা দুজনও এদের সাথে নতুন করে এই ড্রাগসের ব্যবসাটা শুরু করতে চায়। ম্যাক্স জানায় ও খুব ভালো একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আর ও খুব ভালোভাবে ড্রাগস তৈরি করতে পারে। আর গুস্তাভো জানায় ওর কাছে বেশ অনেকগুলো চিকেন রেস্টুরেন্ট আছে, যেগুলোর সাহায্যে ওরা এই ড্রাগসগুলোকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করতে পারবে। কিন্তু হেক্টর আর ওর সঙ্গীদের এই আইডিয়াটা একদমই পছন্দ হয় না। আসলে ওরা কোনোভাবেই চাইছিল না ওরা থাকতে অন্য কেউ নতুনভাবে এই ড্রাগসের ব্যবসাটা শুরু করুক। সেজন্য এখন হেক্টর হঠাৎ করেই গুস্তাভোর চোখের সামনে ম্যাক্সকে গুলি করে মেরে ফেলে। আর গুস্তাভো ম্যাক্সকে একদম নিজের ভাইয়ের মতন ভালোবাসতো। সেজন্য ওকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে গুস্তাভো মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। আর এই ঘটনার পর থেকেই ও হেক্টরের ওপরে প্রচণ্ড রেগে গেছিল। সেজন্য এখন ও এক এক করে হেক্টরের পরিবারের সমস্ত লোকজনকে মেরে ওর কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছিল। অন্যদিকে দেখা যায় এই ঘটনার বেশ কিছুদিন পর হ্যাঙ্ক আর ওয়াল্টার গুস্তাভোর রেস্টুরেন্টে গিয়ে লুকিয়ে লুকিয়ে গুস্তাভোর গাড়িতে লাগানো সেই জিপিএস ট্র্যাকিং ডিভাইসটা খুলে নিয়ে আসে। এখন বাড়ি ফেরার পর হ্যাঙ্ক ওই জিপিএস ডিভাইস থেকে চেক করে দেখতে শুরু করে বিগত বেশ কিছুদিন ধরে গুস্তাভো কোথায় কোথায় যাওয়া আসা করেছে, কিন্তু ওখানে কোনো রকম কোনো সন্দেহজনক প্রমাণ পাওয়া যায় না। দেখা যায় গুস্তাভো প্রত্যেক দিন বাড়ি থেকে নিজের রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট থেকে নিজের বাড়ির বাইরে আর অন্য কোথাও যাওয়া আসা করতো না। আসলে গুস্তাভো যে কোনো জায়গায় যাওয়ার আগে এই জিপিএস ডিভাইসটাকে খুলে ও রেস্টুরেন্টের মধ্যে লুকিয়ে রেখে দিত, আর তারপর রাতের বেলায় রেস্টুরেন্ট থেকে বাড়ি যাওয়ার সময় আবার সেটাকে নিজের গাড়িতে লাগিয়ে নিত। যে কারণে এখন হ্যাঙ্ক ওর সম্পর্কে কিছুই জানতে পারে না। আর এটা দেখে হ্যাঙ্কের আরও বেশি সন্দেহ হয়। এখন ও ওয়াল্টারকে বলে, আমার মনে হয় আমাদেরকে গুস্তাভোর চিকেন ফার্ম, গোডাউন আর ওর বাকি সমস্ত ব্যবসার ওপরেও নজর রাখা উচিত। ওই সমস্ত জায়গা থেকে আমরা নিশ্চয়ই কোনো না কোনো একটা প্রমাণ পেয়ে যাব। যেটা শুনে ওয়াল্টার খুব বেশি ভয় পেয়ে যায়, কারণ হ্যাঙ্ক যদি কোনোভাবে গুস্তাভো সম্পর্কে সবকিছু জানতে পারে তাহলে ওয়াল্টারও পুলিশের কাছে ধরা পড়ে যাবে। সেজন্য এখন ও হ্যাঙ্ককে বলে, এই মুহূর্তে আমার শরীরটা খুবই খারাপ আছে, আমার সুস্থ হতে আর কিছুদিন সময় লাগবে।
আর আমি সুস্থ হওয়ার সাথে সাথেই আবার তোমাকে এই কাজে সাহায্য করব। এটা শুনে এখন হ্যাঙ্ক ওয়াল্টারের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে মাইককে কল করে এই পুরো বিষয়টা জানিয়ে দেয়। ওয়াল্টার বলে হ্যাঙ্ক এখন গুস্তাভোর সমস্ত ব্যবসার ওপরে নজর রাখতে চাইছে, তাই তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু তোমরা চিন্তা করো না, হ্যাঙ্কের কাছে গুস্তাভোর বিরুদ্ধে কোনো রকম প্রমাণ নেই। ও শুধুমাত্র নিজের সন্দেহের কারণেই এই কাজটা করছে। আর এই কথাটা জানার পর এখন তোমরা যেন কোনোভাবেই হ্যাঙ্কের কোনো ক্ষতি করো না। আমি সবসময় চেষ্টা করব ও যেন কখনোই তোমাদের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ খুঁজে না পায়। আর এই ঘটনার পর থেকেই ওয়াল্টার বারবার জেসিকে বলতে থাকে, তুমি যেভাবেই হোক তাড়াতাড়ি করে কোনো একটা সুযোগ খুঁজে গুস্তাভোর খাবারে ওই বিষটা মিশিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করো। কিন্তু বেশ অনেকদিন হয়ে যাওয়ার পরেও জেসি এই কাজটা করতে না পারলে ওয়াল্টার ওর উপরে খুবই রেগে যেতে শুরু করে। জেসি বলে, বিগত অনেকদিন ধরেই গুস্তাভোর সাথে আমার দেখা হচ্ছে না, এরপর আমি কোনোরকম একটা সুযোগ পেলেই ওকে মেরে ফেলবো। এদিকে ওয়াল্টারের এখন আস্তে আস্তে জেসির ওপরে সন্দেহ হতে শুরু করে। ওর মনে হচ্ছিল জেসি হয়তো ইচ্ছা করেই গুস্তাভোকে মারছে না, আর এখন ও হয়তো পুরোপুরিভাবে গুস্তাভোর সাথেই কাজ করতে শুরু করে দিয়েছে। তাই এখন ও জেসির ওপরে নজর রাখার জন্য লুকিয়ে লুকিয়ে ওর গাড়িতেই একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। অন্যদিকে একদিন স্কাইলার ওয়াল্টারকে জানায়, আমাদের এই নতুন কার ওয়াশের ব্যবসাটা খুবই ভালো চলছে, আর এটা যদি এইরকমভাবেই চলতে থাকে তাহলে তোমার আর ড্রাগস তৈরি করার কোনো দরকার নেই। আমরা এখান থেকেই অনেক টাকা ইনকাম করতে পারবো, যেটা দিয়ে আমরা নিজেদের সমস্ত প্রয়োজন আর সমস্ত শখ পূরণ করতে পারবো। কিন্তু ওয়াল্টার এই কথাগুলো শুনলেও এইগুলোর খুব একটা বেশি গুরুত্ব দেয় না। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন স্কাইলারের পুরানো বস অর্থাৎ টেড ওর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। এখন টেড বলে, আমি তোমার কাছ থেকে একটা সাহায্য চাই। যেহেতু আমি সরকারের কাছ থেকে ট্যাক্স ফাঁকি দিয়েছিলাম, তাই এখন এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আমার কোম্পানিতে একটা নোটিশ পাঠানো হয়েছে, আর এর জন্য হয়তো আমাকে জেলেও যেতে হতে পারে। এখন আমি চাই তুমি সরকারকে যে কোনো ভুলভাল হিসাব দেখিয়ে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাও। কিন্তু এই কথাগুলো শুনে স্কাইলার প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, কারণ কিছুদিন আগে অবধিও ওই ছিল টেডের কোম্পানির অ্যাকাউন্টেন্ট। তখন ওই টেডের কোম্পানির সমস্ত হিসাব সামলাতো, আর এখন ওর মনে হচ্ছিল এই সমস্ত ট্যাক্স ফাঁকির ভুলভাল হিসাবের জন্য পুলিশ হয়তো ওকেও জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে নিয়ে যেতে পারে। আর স্কাইলারের ওপরে নজর রাখতে রাখতে পুলিশ যদি কোনোরকমভাবে ওয়াল্টারের সম্পর্কে জানতে পারে, তাহলে এরা প্রচণ্ড বড় বিপদে পড়ে যাবে। কারণ ওদের এই কার ওয়াশের ব্যবসার পিছনেই ওরা ওয়াল্টারের সমস্ত বেআইনি টাকাগুলোর মানি লন্ডারিং করত। এখন নিজেকে বাঁচানোর জন্য স্কাইলার টেডকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। একদিন ও টেডের সাথে ইনকাম ট্যাক্সের অফিসে পৌঁছে যায়। সেখানে স্কাইলার সমস্ত ইনকাম ট্যাক্স অফিসারদের সামনে এমন একটা অভিনয় করে যেন ও এই অ্যাকাউন্টিংয়ের কাজটা খুব একটা ভালোভাবে করতে জানে না। ও যেন এই কাজটা নতুন শিখছে, আর সেই কারণেই ও অনেকগুলো ভুল করে ফেলেছে, যে কারণে টেডের কোম্পানি সরকারকে ট্যাক্স দিতে পারেনি। এখন এসব কিছু দেখে ইনকাম ট্যাক্স অফিসারেরা স্কাইলারের কথায় বিশ্বাস করে নেয়, আর এর ফলে টেড জেলে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। কিন্তু এখন ওই অফিসারেরা জানিয়ে দেয়, টেডের কোম্পানির যত টাকা ট্যাক্স দেওয়া বাকি আছে সেটা ওকে তাড়াতাড়ি শোধ করতে হবে, না হলে তখন এদের কোম্পানির ওপরে আবার তদন্ত করা শুরু হবে, আর তখন টেডকে জেলেও নিয়ে যাওয়া হবে। কিন্তু এখন সমস্যা হলো, টেডির কাছে এই ট্যাক্স দেওয়ার মতন এত টাকা ছিল না। ও স্কাইলারকে বলে, আমি নিজের দামি গাড়ি বাড়ি সবকিছুই বিক্রি করে দিয়েছি, এখন আমার পক্ষে এই ট্যাক্স দেওয়া আর কোনোভাবেই সম্ভব না, তাই কিছুদিন পরে হলেও আমাকে জেলে যেতেই হবে। এই কথা শুনে এখন স্কাইলার ঠিক করে নেয়, ওর কাছে ওয়াল্টার যে টাকাগুলো রাখতে দিয়েছে সেটা দিয়েই এখন ও টেডের এই ট্যাক্সের টাকাটা মিটিয়ে দেবে, না হলে ভবিষ্যতে এটার জন্য স্কাইলারকেও অনেক বড় সমস্যায় পড়তে হবে। অন্যদিকে দেখা যায় একদিন মাইক, জেসি আর গুস্তাভো যখন ওদের গোডাউনে কাজ করছিল, তখন দূর থেকে একজন স্নাইপার ওদের গোডাউনের লোকদের ওপরে গুলি চালিয়ে ওদেরকে মেরে ফেলতে শুরু করে। এখন ওই স্নাইপারের হাত থেকে বাঁচার জন্য জেসি, মাইক আর বাকি সবাই লুকিয়ে পড়ে, কিন্তু গুস্তাভো সরাসরি ওই স্নাইপারের সামনে গিয়ে দুহাত ফাঁকা করে দাঁড়িয়ে পড়ে। আসলে এই স্নাইপারটাকে মেক্সিকান ড্রাগ কার্টেলরা পাঠিয়েছিল, আর গুস্তাভো খুব ভালোভাবেই জানতো ওই ড্রাগ কার্টেলরা ওর কোনো রকম ক্ষতি করতে পারবে না। আসলে ওই কার্টেলরা গুস্তাভোর কাছ থেকে ওর নতুন ড্রাগসের ফর্মুলা চাইছিল, আর এখন এই ঘটনার পর শেষ অবধি গুস্তাভো ওদেরকে সেই ফর্মুলাটা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সেই রাতেই গুস্তাভো ডিনার করার জন্য জেসিকে ওর বাড়িতে ইনভাইট করে। এখানে গুস্তাভো জেসির জন্য নিজের হাতেই রান্না করছিল। এই সময় জেসি ওর খাবারে বিষ মেশানোর একটা বড় সুযোগ পায়, কিন্তু সমস্যা হলো কিছুক্ষণ পর গুস্তাভোর সাথে সাথে জেসিকেও এই খাবারটা খেতে হবে। সেজন্য এখন সুযোগ থাকলেও জেসি এই কাজটা করতে পারে না। এরপর গুস্তাভো জেসিকে প্রশ্ন করে, তুমি কি এখন একা একা ড্রাগস তৈরি করা শিখে গেছো? জেসি প্রচণ্ড ভয়ে ভয়ে বলে, হ্যাঁ, এখন আমি একাই কাজ করতে পারবো।
কিন্তু তুমি যদি ওয়াল্টারকে মারতে চাও তাহলে আমি তোমার কোনো কাজ করব না। গুস্তাভো বলে, তুমি চিন্তা করো না, আমি ওয়াল্টারের কোনো ক্ষতি করব না। আমি চাই তুমি আমার সাথে মেক্সিকোয় গিয়ে ওখানকার ড্রাগ কার্টেলদেরকে ওয়াল্টারের ফর্মুলা অনুযায়ী ড্রাগস তৈরি করা শেখাও। এই ঘটনার পর জেসি তাড়াতাড়ি করে ওয়াল্টারের সঙ্গে দেখা করে ওর কাছ থেকে সাহায্য চায়। জেসি বলে, গুস্তাভো এখন আমাকে মেক্সিকোয় নিয়ে গিয়ে ওখানকার ড্রাগ কার্টেলদেরকে তোমার ফর্মুলা অনুযায়ী ড্রাগস তৈরি করা শেখাতে বলছে। কিন্তু আমি যদি কোনোভাবে সেই কাজটা করতে না পারি তাহলে ওরা সবাই আমাকে মেরে ফেলবে। এখন আমি চাই তুমি যেভাবেই হোক আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাও। যেটা শুনে ওয়াল্টার বলে, তোমার সাথে যা হয় হোক, আমি আর কোনোভাবেই তোমাকে সাহায্য করতে চাই না। তুমি এতক্ষণ গুস্তাভোর সঙ্গে থাকার পরেও ওকে মারতে পারলে না। আমার তো মনে হচ্ছে তুমি ওকে মারতেই চাও না। যেটা শুনে জেসি বলে, কিন্তু তুমি কিভাবে জানলে আমি গুস্তাভোর সঙ্গে দেখা করেছি? তখন ওয়াল্টার বলে, আমি তোমার গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে তোমার ওপরে নজর রাখছিলাম। এই কথাটা শুনে জেসি ওয়াল্টারের ওপরে প্রচণ্ড রেগে যায়, আর এই বিষয়টা নিয়ে ওদের দুজনের মধ্যে মারামারি বেঁধে যায়। এরপর একটা সময় জেসি খুবই রেগে গিয়ে ওয়াল্টারকে ওর বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এর পরের দিন সকালে গুস্তাভো, মাইক আর জেসি একটা প্রাইভেট প্লেনে করে মেক্সিকোর সেই ড্রাগ কার্টেলদের কাছে পৌঁছে যায়। দেখা যায় সেখানে বাকি সবার সাথে ওই ড্রাগ কার্টেলদের অনেক বড় বড় বিজ্ঞানী ছিল, আর এখন জেসিকে এই বিজ্ঞানীদেরকেই ওয়াল্টারের ফর্মুলা অনুযায়ী ড্রাগস তৈরি করা শেখাতে হবে। কিন্তু এখানে জেসিকে দেখে ওই বিজ্ঞানীরা ওর ওপরে হাসাহাসি করতে শুরু করে। ওরা বলে, এই মানুষটা আমাদেরকে কাজ শেখাবে? একে দেখে তো মনে হচ্ছে এই বিজ্ঞানের কিছুই জানে না। এটা শুনে জেসি প্রচণ্ড রেগে গিয়ে বলে, তোমরা সবাই তো এত বড় বড় বিজ্ঞানী, তারপরেও তোমাদের বস তোমাদেরকে ড্রাগস তৈরি করা শেখানোর জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে। তাই এখন আমি যেমনটা বলছি তোমরা চুপচাপ তেমনটাই করো। আর এই কথা বলেই জেসি নিজের মতন ড্রাগস তৈরি করতে শুরু করে দেয়। দেখা যায় এখন ওর তৈরি ড্রাগসটা 96.2% পিওর ছিল, যেটা দেখে ওখানে থাকা প্রত্যেকেই জেসির ওপরে খুবই খুশি হয়। এটা দেখে ওই মেক্সিকান ড্রাগ কার্টেলরা বলে, এখন থেকে তুমি এখানে থেকেই আমাদের সাথে ড্রাগস তৈরির কাজ করবে, আর তোমাকে তোমার বাকি জীবনটা আমাদের সাথে এখানেই থাকতে হবে। এই কথাটা শুনে জেসি প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে মাইক ওকে বলে, তুমি একদমই চিন্তা করো না, হয় আমরা তিনজনই এখান থেকে বাড়ি ফিরে যাব, না হয় আমরা কেউই বাড়ি ফিরব না, কিন্তু তোমাকে রেখে আমরা এখান থেকে কোথাও যাব না। এই কথা শুনে জেসি মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। অন্যদিকে দেখা যায় আজ ওয়াল্টারের ছেলে অর্থাৎ ফ্লিনের জন্মদিন, আর ওর জন্মদিন উপলক্ষে ওর মা ওকে একটা পুরানো সস্তার গাড়ি কিনে দেয়। কিন্তু এই গাড়িটা দেখে ফ্লিন একদমই খুশি হয় না। অন্যদিকে দেখা যায় আগের রাতে জেসির কাছ থেকে মার খাওয়ার পর ওয়াল্টার এখন ওর ছেলের জন্মদিনেও আসতে পারে না। এখন ও আহত অবস্থায় একা একা নিজের নতুন বাড়িতেই শুয়েছিল। এদিকে নিজের জন্মদিনে নিজের বাবার সঙ্গে দেখা করার জন্য এখন ওয়াল্টারের ছেলে ওর বাড়িতে চলে আসে। দেখা যায় ওয়াল্টার এখন অনেকগুলো পেন কিলার আর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। এখানে ওয়াল্টারকে এইরকম আহত অবস্থায় দেখে ওর ছেলে খুবই চিন্তায় পড়ে যায়। তখন ওয়াল্টার বলে, আগের রাতে আমি আবার জুয়া খেলতে গেছিলাম, আর সেখানেই বেশ কিছু লোকের সঙ্গে আমার ঝামেলা বেঁধে যায়। আর এই কথাটা বলেই ও কাঁদতে কাঁদতে আবার বিছানার ওপরে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙে তখন ও দেখতে পায় ওর ছেলে ওর ঘরের সোফার ওপরেই শুয়ে আছে। এখন আগের রাতে নিজের ব্যবহারের জন্য ও নিজের ছেলের কাছে ক্ষমা চায়। তখন ওর ছেলে বলে, তুমি যে আমাকে সমস্ত সত্যি কথা বলেছ এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আসলে ওয়াল্টারের ছেলে ওকে প্রচণ্ড ভালোবাসত, আর ও মনে করত ওয়াল্টার কখনোই কোনো খারাপ কাজ করতে পারে না। অন্যদিকে এখন স্কাইলার টেডকে বেশ কিছুটা টাকা দিতে চাইছিল যাতে ও নিজের কোম্পানির ট্যাক্সের টাকাটা শোধ করতে পারে। কিন্তু স্কাইলার যদি সরাসরি টেডকে এই টাকাগুলো দেয় তাহলে টেড ওকে অনেক রকমভাবে প্রশ্ন করবে, আর ওর কাছে জানতে চাইবে এই টাকাগুলোকে ও কোথা থেকে পেয়েছে। তাই এখন টেডকে গোপনভাবে এই টাকাগুলো দেওয়ার জন্য ও সলের কাছে সাহায্য চায়। এখন সল টেডকে জানায় ওর দূর সম্পর্কের কোনো একটা আন্টি মারা গেছে, আর উনি মারা যাওয়ার আগে নিজের সমস্ত টাকা পয়সা টেডকে দিয়ে গেছেন। আর এটা বলেই ও স্কাইলারের দেওয়া টাকাগুলো টেডকে দিয়ে দেয়। স্কাইলার মনে করেছিল এই টাকাগুলো পাওয়ার পর টেড হয়তো নিজের অফিসের বকেয়া ট্যাক্সের টাকা শোধ করে দেবে। কিন্তু কিছুদিন পরে স্কাইলার জানতে পারে এই টাকা দিয়ে টেড খুবই বিলাসবহুলভাবে নিজের জীবন কাটাতে শুরু করেছে। ও নিজের জন্য একটা দামি বাড়ি আর দামি গাড়ি কিনে নেয়। এসব কিছু জানার পর স্কাইলার প্রচণ্ড রেগে গিয়ে টেডকে বলে, এই টাকাগুলো আমিই তোমাকে দিয়েছিলাম যাতে তুমি নিজের কোম্পানির ট্যাক্সের টাকাটা শোধ করতে পারো, আর এখন তুমি সেই টাকাগুলোকে এইরকমভাবে বাজে খরচ করছো। এই কথা বলেই ও টেডের ওপরে প্রচণ্ড রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় মেক্সিকোর সমস্ত ড্রাগ কার্টেলরা এখন গুস্তাভো, মাইক আর জেসির সাথে পার্টি করতে শুরু করে দিয়েছে।
আর এই ড্রাগ কার্টেলদের মধ্যে হেক্টরের সেই সঙ্গীরাও ছিল যারা একটা সময় গুস্তাভোর বন্ধু অর্থাৎ ম্যাক্সকে ওর চোখের সামনেই গুলি করে মেরে ফেলেছিল। কিন্তু এখন গুস্তাভো এমন একটা অভিনয় করছিল যেন এখন ও সমস্ত পুরানো ঘটনা ভুলে গেছিল। এখন ও এই ড্রাগ কার্টেলের লিডারকে একটা দামি মদের বোতল উপহার দেয়, আর তারপর ওই পার্টিতে থাকা সমস্ত বড় বড় ড্রাগ ডিলাররা ওই মদটা খেতে শুরু করে। এখানে বাকি সবার সাথে গুস্তাভোও সেই মদটা খেয়েছিল। এই সময় মাইক আর জেসি দূরে বসে এই সমস্ত ঘটনা দেখছিল। এর কিছুক্ষণ পর গুস্তাভো বাথরুমে গিয়ে জোর করে বমি করতে শুরু করে। আসলে গুস্তাভোর এই মদের মধ্যে বিষ মেশানো ছিল। এবার গুস্তাভো যখন বাথরুম থেকে বমি করে বাইরে বেরোয় তখন ও দেখতে পায় যারা যারা এই মদ খেয়েছিল এখন তারা প্রত্যেকেই মাটিতে পড়ে প্রচণ্ড কষ্ট পেয়ে মারা যাচ্ছে। আর বাকি যারা বেঁচে ছিল মাইক তাদের প্রত্যেককেই গুলি করে মেরে ফেলে। এটা সেই জায়গা ছিল যেখানে আজ থেকে বহু বছর আগে এরা সবাই গুস্তাভোর বন্ধুকে খুন করেছিল। এখন সেই জায়গাতেই এদের সবাইকে মেরে গুস্তাভো ওর বন্ধুর খুনের বদলা নিল। এরপর মাইক আর জেসি গুস্তাভোকে নিয়ে ওখান থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। একটু আগে ওই বিষাক্ত মদ খাওয়ার ফলে এখন গুস্তাভো নিজেও অনেকটা অসুস্থ হয়ে পড়তে শুরু করেছিল। এখন এরা সবাই গাড়িতে ওঠার আগেই ঘরের মধ্যে থেকেই হেক্টরের নাতি মাইকে একটা গুলি করে আহত করে দেয়। কিন্তু তখনই জেসি সঙ্গে সঙ্গেই ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে। এরপর জেসি তাড়াতাড়ি করে গুস্তাভো আর মাইককে নিয়ে গাড়িতে করে ওখান থেকে বেরিয়ে পড়ে। এখন দেখা যায় গায়ে গুলি লাগার কারণে মাইক প্রচণ্ড আহত হয়ে গেছে। এদিকে ওই বিষ মেশানো মদ খাওয়ার কারণে গুস্তাভো এখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল। এই অবস্থায় জেসি চাইলেই ওদের দুজনকে মেরে ওখান থেকে পালিয়ে আসতে পারত, কিন্তু ও তেমনটা না করে ওদের দুজনকে গাড়িতে তুলে ওখান থেকে পালিয়ে পাশের একটা হেলথ সেন্টারে চলে আসে। দেখা যায় সেখানে সমস্ত ডাক্তার আর নার্সরা আগে থেকেই এদের আসার জন্য অপেক্ষা করছিল। এখন ওরা তাড়াতাড়ি করে মাইক আর গুস্তাভোকে ভিতরে নিয়ে গিয়ে ওদের চিকিৎসা করতে শুরু করে। আসলে এই জায়গাটাকে গুস্তাভো আগে থেকেই সেট আপ করে রেখেছিল। দেখা যায় এখানে ওদের প্রয়োজনের সমস্ত জিনিস, অনেক আধুনিক মেশিন থেকে শুরু করে ওদের প্রত্যেকের শরীরের ব্লাড গ্রুপ অনুযায়ী রক্ত সবকিছুই রাখা ছিল। এখন বেশ কিছুক্ষণ ধরে অপারেশন করার পর গুস্তাভো পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, কিন্তু জানা যায় মাইকের পুরোপুরি সুস্থ হতে এখনো 1 সপ্তাহেরও বেশি সময় লেগে যাবে। সেজন্য এখন গুস্তাভো আর জেসি মাইকে ওখানে রেখে নিজেদের বাড়ি ফিরে আসে। রাস্তায় আসার পথে গুস্তাভো জেসিকে বলে, এখন তো তুমি একা একাই খুব ভালো ড্রাগস তৈরি করতে শিখে গেছো, তাই আমি ভাবছি এখন থেকে আমার ওই পুরো ল্যাবটাকে তুমি একাই সামলাবে, আর তখন আমি ওয়াল্টারকে কাজের থেকে সরিয়ে দেব। যেটা শুনে জেসি বলে, ঠিক আছে, আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি, কিন্তু তুমি ওয়াল্টারের কোনো রকম ক্ষতি করো না। এটা শুনে গুস্তাভো সেই মুহূর্তের জন্য ওর কথায় রাজি হয়ে যায়। এরপর গুস্তাভো জেসিকে নিয়ে সরাসরি হেক্টরের সঙ্গে দেখা করার জন্য চলে আসে। সেখানে ও হেক্টরকে বলে, এখন আমি তোমার সমস্ত বিজনেস পার্টনার আর তোমার পরিবারের সমস্ত লোকজনকে মেরে দিয়েছি। এই মুহূর্ত থেকে এই পুরো পৃথিবীতে তুমি পুরোপুরি একা হয়ে গেছো। এই কথাগুলো শুনে হেক্টর প্রচণ্ড কষ্টে কাঁদতে শুরু করে। এদিকে দেখা যায় জেসি চলে যাওয়ার পর থেকে ওয়াল্টার ওকে নিয়ে খুবই চিন্তায় ছিল। ও বারবার টাইরাসের কাছে জেসি সম্পর্কে খোঁজখবর করতে শুরু করে। ও বলে, তোমরা যদি কোনো রকমভাবে জেসির কোনো ক্ষতি করো তাহলে আমি কিন্তু তোমাদের জন্য ড্রাগস তৈরি করা পুরোপুরি বন্ধ করে দেব। আসলে এখানে ওয়াল্টার আর জেসি একে অপরের সাথে ঝামেলা করলেও ওরা দুজন সবসময় একজন আরেকজনকে বাঁচানোর চেষ্টা করত। অন্যদিকে দেখা যায় টেড আরও একবার স্কাইলারের সঙ্গে দেখা করার জন্য এসেছে। এখন ও স্কাইলারকে একটা চেক দিয়ে বলে, তোমার টাকা নিয়ে আমি ট্যাক্স শোধ করতে পারবো না, সেগুলো আমি তোমাকে ফেরত দিচ্ছি। আর তাছাড়া তুমি আমাকে যে টাকা দিয়েছো তার থেকেও আমার অনেক বেশি টাকার প্রয়োজন। আমাকে আমার মেয়ের পড়াশোনার জন্য টাকা রাখতে হবে, নিজের লাইফস্টাইলটাকেও ভালো করে চালাতে হবে, আর তোমার ওই টাকা দিয়ে এই সমস্ত কাজ একসাথে করা সম্ভব না। যেটা শুনে স্কাইলারের মনে হয় টেড হয়তো আরও বেশি টাকার জন্য ওকে ব্ল্যাকমেল করছে। ও বারবার টেডকে বুঝিয়ে বলতে থাকে, তুমি যদি তোমার ট্যাক্সের টাকাটা শোধ না করো তাহলে তোমার সাথে সাথে আমাকেও সমস্যায় পড়তে হবে, কারণ তোমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট আমি ছিলাম। কিন্তু টেড এখন ওর কোনো কথাই শুনতে চাইছিল না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে স্কাইলার সলের কাছে ফোন করে ওর কাছে এই বিষয়ে সাহায্য চায়। এখন সল নিজের দুজন লোককে টেডের বাড়িতে পাঠিয়ে দেয়। এদের দুজনের কাজ ছিল টেডকে ভয় দেখিয়ে ওকে দিয়ে ওর ট্যাক্সের পেপারে সই করিয়ে নেওয়া। কিন্তু এদের দুজনকে দেখে টেড প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে পালাতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যায়। এই ঘটনায় ওর মাথায় এত জোরে আঘাত লেগেছিল যে ও পুরোপুরি অজ্ঞান হয়ে গেছিল। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক আরও একবার ওয়াল্টারকে নিয়ে গুস্তাভোর বিভিন্ন গোডাউন আর রেস্টুরেন্টের ওপরে নজরদারি করার জন্য বেরিয়েছে। রাস্তায় যাওয়ার পথে হ্যাঙ্ক বলে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি গুস্তাভোর একটা বড় ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি আছে, আর আজকে আমরা ওই লন্ড্রিতেই নজরদারি করার জন্য যাব। কিন্তু এই কথা শুনে ওয়াল্টার প্রচণ্ড ভয় পেয়ে গেছিল,
কারণ ওই লন্ড্রির নিচেই গোপনভাবে ওদের ড্রাগসের ল্যাবটাকে লুকিয়ে রাখা ছিল। আর হ্যাঙ্ক একবার ওই জায়গায় গেলে ও হয়তো সবকিছু জানতে পারবে। সেজন্য এখন ওয়াল্টার কোনোভাবেই হ্যাঙ্ককে ওখানে নিয়ে যেতে চাইছিল না। এখন ও তাড়াতাড়ি করে বুদ্ধি খাটিয়ে সামনের দিক থেকে আসা একটা গাড়ির সাথে ইচ্ছা করেই নিজেদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এই ঘটনায় হ্যাঙ্ক আর ওয়াল্টার দুজনেই আহত হয়ে গেছিল। পরবর্তীকালে এই খবরটা জানার পর মারি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে এরপর থেকে হ্যাঙ্ককে এইরকম অসুস্থ অবস্থায় বাইরে বেরিয়ে কোনো রকম ইনভেস্টিগেশন করতে পুরোপুরি বারণ করে দেয়। এর পরের দিন সকালে ল্যাবে যাওয়ার পর ওয়াল্টার জানতে পারে এখন ওর জায়গায় জেসি একা একাই ড্রাগস তৈরি করছে, যেটা শুনে ও প্রচণ্ড অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে জেসির সাথে কথা বলার জন্য চলে আসে। দেখা যায় জেসি তখন অ্যান্ড্রিয়া আর ওর ছেলের সাথে ছিল আর ওরা তিনজন একসাথে খুব ভালো মজা করছিল। কিন্তু তখনই ওখানে ওয়াল্টার এসে জেসিকে বলতে শুরু করে, আমি তোমার সাথে খুবই ভুল কাজ করেছি আর তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এখন যদি তুমি আমার থেকে আলাদা হয়ে গিয়ে একা একা ড্রাগস তৈরি করতে শুরু করো তাহলে গুস্তাভো তো আমাকে মেরে ফেলবে। আমি চাই তুমি আমাকে একটু সাহায্য করো। এখন জেসি প্রচণ্ড রেগে গিয়ে বলে, এর আগে আমি যখন তোমার কাছে সাহায্য চেয়েছিলাম তখন তো তুমি আমাকে মরার জন্য একা ছেড়ে দিয়েছিলে, তাহলে এখন আমি তোমায় সাহায্য করব কেন? আর এই কথা বলেই ও ওয়াল্টারকে ধাক্কা দিয়ে ওর বাড়ি থেকে বের করে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই ওখানে গুস্তাভোর দুজন লোক এসে ওয়াল্টারকে ইলেকট্রিক শক দিয়ে মেরে অজ্ঞান করে নিজেদের সাথে তুলে নিয়ে যায়। পরের দিন সকালে যখন ওর জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় গুস্তাভোর লোকজন ওর হাত পা বেঁধে ওকে একটা ফাঁকা মরুভূমির মাঝখানে নিয়ে এসেছে। ওয়াল্টার মনে করেছিল গুস্তাভো হয়তো এখন ওকে মেরে ফেলবে, কিন্তু গুস্তাভো ওকে বলে, আমি তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু জেসি তোমাকে মারতে বারণ করেছে, তাই এখন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এই মুহূর্ত থেকে আমি তোমাকে কাজের থেকেও বের করে দিলাম আর এরপর থেকে তুমি যেন আমার অথবা জেসির কারোর সাথেই কোনোরকমভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না। আর তাছাড়া তুমি তোমার ব্রাদার ইন ল হ্যাঙ্ককেও আটকানোর চেষ্টা করো। ভবিষ্যতে যদি ওর জন্য আমাদের কোনো রকম ক্ষতি হয় তাহলে আমরা হ্যাঙ্কের সাথে সাথে তোমাকে আর তোমার পরিবারকেও মেরে ফেলবো। আর এই কথা বলেই ওরা ওয়াল্টারকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনায় ওয়াল্টার প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। ওর মনে হচ্ছিল আজ না হোক কাল গুস্তাভো একদিন না একদিন ওকে মেরে ফেলবেই। সেজন্য এখন ও নিজের পুরো পরিবারকে নিয়ে এই শহর থেকে দূরে অন্য কোথাও একটা সুরক্ষিত জায়গায় পালাতে চাইছিল। আর এখন এই কাজের জন্য ও সলের কাছে সাহায্য চায়, কারণ কিছুদিন আগে সল ওকে বলেছিল ও এমন একজন লোককে চেনে যে বেশ কিছু টাকার বিনিময়ে যে কোনো মানুষকেই সম্পূর্ণ নতুন পরিচয়ের সাহায্যে তাদেরকে নতুন অন্য কোনো জায়গায় থাকতে সাহায্য করে। এখন সল ওকে সেই লোকটার নাম্বার দিয়ে বলে, কিন্তু এই কাজের জন্য তোমার অনেকটা টাকার প্রয়োজন, তাই তুমি আগে টাকা জোগাড় করে তারপর ওই লোকটাকে কল করো। এখন ওয়াল্টারের মনে হচ্ছিল ও নিজের পরিবারকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার পর গুস্তাভো হয়তো হ্যাঙ্ককেই মেরে ফেলতে পারে। সেজন্য এখন ও সলকে বলে, আমি এখান থেকে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর তুমি ডিই এর অফিসে কল করে ওদেরকে জানাবে কেউ একজন হ্যাঙ্ক আর তার পরিবারকে মারতে চায়, তাই ওদেরকে যেন অতিরিক্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। এই কথা বলে ওয়াল্টার তাড়াতাড়ি করে টাকা জোগাড় করার জন্য নিজের বাড়ি চলে আসে। কিন্তু সেখানে ও দেখতে পায় ওর বাড়ির নিচে যেখানে ও টাকা লুকিয়ে রেখেছিল এখন সেখানে খুবই অল্প পরিমাণ টাকা পড়ে আছে। পরবর্তীকালে স্কাইলার ওকে জানায় টেডের ট্যাক্সের টাকা শোধ করার জন্য ও সমস্ত টাকা টেডকে দিয়ে দিয়েছে। এটা শুনে এখন ওয়াল্টার জোরে জোরে চিৎকার করে পাগলের মতন হাসতে শুরু করে, কারণ এখন ওর আর ওর পরিবারের পক্ষে এই জায়গা থেকে পালানো আর কোনোভাবেই সম্ভব ছিল না। এদিকে এতক্ষণে সল ডিএ ডিপার্টমেন্টে কল করে হ্যাঙ্কের ওপরে হামলা হওয়ার খবরটা জানিয়ে দিয়েছিল। সেজন্য এখন বেশ কিছু পুলিশ হ্যাঙ্কের বাড়িতে ওদেরকে পাহারা দেওয়ার জন্য চলে আসে। সবাই মনে করেছিল এরা হয়তো সেই লোক যারা কিছুদিন আগে হ্যাঙ্কের ওপরে হামলা করে ওকে মারার চেষ্টা করেছিল। এই ঘটনায় মারি প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে স্কাইলারকে কল করে সবকিছু খুলে জানায়। মারি বলে, আমার মনে হয় এখন তোমাদেরও তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে আসা উচিত, কারণ তোমরাও আমাদের পরিবারের মধ্যেই পড়ো, আর সেজন্য এখন ওই লোকগুলো হয়তো হ্যাঙ্ককে না পেয়ে তোমাদেরকেই মেরে ফেলতে পারে। এই কথা শুনে এখন স্কাইলারও প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে হ্যাঙ্ক আর মারির বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন ওয়াল্টার বলে, তুমি বাচ্চাদেরকে নিয়ে ওখানে চলে যাও, কিন্তু আমি এখানেই থাকবো, কারণ এতদিন ধরে আমি যাদের জন্য ড্রাগস তৈরি করতাম এখন তারাই আমাকে আর হ্যাঙ্ককে মারতে চাইছে, আর আমি যদি তোমাদের সাথে যাই তাহলে তোমাদের বিপদ আরও অনেক বেড়ে যাবে। এই কথা শুনে স্কাইলার বলে, তাহলে কি এই বিপদ থেকে বেরোনোর অন্য কোনো উপায় নেই? ওয়াল্টার বলে, হ্যাঁ, একটা উপায় তো ছিল, কিন্তু তুমি টেডকে আমাদের সমস্ত টাকা দিয়ে সেই রাস্তাটাও বন্ধ করে দিয়েছ। এই কথা শুনে এখন স্কাইলার কাঁদতে কাঁদতে নিজের বাচ্চাদেরকে নিয়ে হ্যাঙ্ক আর মারির বাড়িতে চলে যায়। এখন সবাই চলে যাওয়ার পর ওয়াল্টার একটা বন্দুক হাতে নিয়ে একা একা ওর বাড়িতে বসে থাকে। ওর মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই গুস্তাভো আর তার লোকজন এসে হয়তো ওকে মেরে ফেলবে।
অন্যদিকে এখন হ্যাঙ্কের মনে হচ্ছিল গুস্তাভোই হয়তো ওকে মারার চেষ্টা করছে, কারণ বিগত বেশ কিছুদিন ধরে ও গুস্তাভোর সমস্ত রেস্টুরেন্ট আর গোডাউনে ঘুরে ঘুরে ওর উপরে নজর রাখার চেষ্টা করছিল। আর গুস্তাভোর হয়তো সেই জিনিসটা একদমই পছন্দ হচ্ছে না। এখন হ্যাঙ্ক নিজের বন্ধু গোমেজকে বলে, তুমি একবার বেশ কিছু লোকজন নিয়ে গুস্তাভোর লন্ড্রিটা চেক করে দেখো। আমার মনে হচ্ছে ওই জায়গায় ভালো করে তল্লাশি চালালে তোমরা নিশ্চয়ই কিছু না কিছু খুঁজে পাবে। এখন হ্যাঙ্কের কথা মতন গোমেজ বেশ কিছু লোকজন নিয়ে সেই লন্ড্রিতে পৌঁছে যায়। আর এটা সেই লন্ড্রি ছিল যার নিচে গুস্তাভো গোপনভাবে নিজের ড্রাগ তৈরির ল্যাবটা তৈরি করেছিল। এখন এই পুরো জায়গাটায় অনেকক্ষণ ধরে ভালোভাবে তল্লাশি চালানোর পরেও গোমেজ আর তার লোকজন কিছুই খুঁজে পায় না। আসলে গুস্তাভোর ওই ল্যাবটাকে মাটির নিচে খুবই গোপনভাবে তৈরি করা হয়েছিল, তাই ওটাকে খুঁজে বের করা মোটেও সহজ ছিল না। যে কারণে এখন এই সমস্ত পুলিশরা কোনো কিছু খুঁজে না পেয়ে খুবই হতাশ হয়ে ওখান থেকে ফিরে যায়। কিন্তু এই ঘটনায় গুস্তাভো খুবই রেগে গেছিল। এখন ও জেসিকে কল করে বলে, আমার মনে হচ্ছে ওয়াল্টারই পুলিশকে আমাদের এই ল্যাবের ব্যাপারে জানিয়ে দিয়েছে, তাই আমার মনে হয় এখন আমাদের ওকে মেরে ফেলা উচিত, না হলে ভবিষ্যতে ওর জন্য আমাদেরকেই সমস্যায় পড়তে হবে। কিন্তু জেসি বলে, আমি আবারও বলছি, ওয়াল্টারকে মেরে ফেললে আমি কিন্তু তোমার হয়ে কোনো কাজ করব না। এরপর জেসি লক্ষ্য করে সল ওকে অনেকগুলো এসএমএস করে নিজের সাথে দেখা করতে বলেছে। সেজন্য এখন ও সরাসরি সলের অফিসে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায় সল প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। এখন ও নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে এই শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল। যাওয়ার আগে ও জেসিকে একটা টাকা ভর্তি ব্যাগ দিয়ে বলে, তোমার এই টাকাগুলোকে তুমি এতদিন আমার কাছে রেখে দিয়েছিলে, কিন্তু এখন এগুলোকে তুমি নিজেই সামলাও। এরপর সল বলে, আমি শুনেছি গুস্তাভো আর ওয়াল্টারের মধ্যে নাকি প্রচণ্ড ঝামেলা হয়েছে। গুস্তাভো নাকি ওয়াল্টারের পুরো পরিবারকেই মেরে ফেলতে চাইছে। এই অবস্থায় আমার এখানে থাকতে খুবই ভয় লাগছে, তাই যতদিন না অবধি ওয়াল্টার আর গুস্তাভোর মধ্যে সম্পর্কটা ঠিক হচ্ছে ততদিন আমি এখান থেকে দূরে অন্য কোথাও একটা লুকিয়ে থাকতে চাই। এই কথাগুলো শুনে জেসি একটু অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর অ্যান্ড্রিয়া জেসিকে কল করে জানায় হঠাৎ করেই ওর ছেলের খুবই শরীর খারাপ হয়েছে, যে কারণে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এই কথা শুনে জেসি তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর অ্যান্ড্রিয়া জানায় ডাক্তারেরা বলেছে কেউ নাকি ওর ছেলেকে বিষ দিয়েছে, কিন্তু সেটা কোন বিষ সেই সম্পর্কে ডাক্তারেরা কিছুই বুঝে উঠতে পারছে না। এই কথাগুলো শুনে জেসি আরও বেশি চিন্তায় পড়ে যায়। এখন ও হসপিটালের বাইরে এসে একটা সিগারেট খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই ও লক্ষ্য করে ওর সিগারেটের প্যাকেটের মধ্যে যে বিষ মেশানো সিগারেটটা ছিল এখন সেটাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এটা সেই সিগারেট ছিল যেটা ব্যবহার করে জেসি আর ওয়াল্টার দুজন মিলে গুস্তাভোকে মারতে চেয়েছিল। এখন জেসির মনে হচ্ছিল ওয়াল্টার হয়তো জেসির কাছ থেকে বদলা নেওয়ার জন্য ওই বিষ দিয়েই অ্যান্ড্রিয়ার ছেলেকে মেরে ফেলতে চেয়েছে। এখন ও তাড়াতাড়ি করে হসপিটালের ভিতরে গিয়ে অ্যান্ড্রিয়াকে বলে, আমার মনে হচ্ছে তোমার ছেলেকে রাইজান নামের একটা বিষ দেওয়া হয়েছে, এখন তুমি তাড়াতাড়ি করে ডাক্তারদেরকে ওই বিষের চিকিৎসা করতে বলো। আর এই কথাগুলো বলেই ও তাড়াতাড়ি করে ওয়াল্টারের বাড়িতে চলে আসে। এদিকে দেখা যায় ওয়াল্টার তখন প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। এখন জেসিকে দেখার পর ওয়াল্টার বলে, আমার মনে হচ্ছে গুস্তাভো যে কোনো সময় ওর একটা লোক পাঠিয়ে আমাকে মেরে ফেলবে, আর তারপর হয়তো ওরা আমার পরিবারকেও মেরে ফেলবে। কিন্তু জেসি যেন এখন ওর কোনো কথাই শুনতে পাচ্ছিল না। এখন ও সরাসরি ওয়াল্টারের দিকে বন্দুক তাক করে ওকে বলে, তুমি আমার সিগারেট থেকে রাইজান নামের সেই বিষটা চুরি করে সেটা দিয়ে অ্যান্ড্রিয়ার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলে, আর এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। যেটা শুনে ওয়াল্টার বলে, আমি তো অ্যান্ড্রিয়া আর ওর ছেলেকে ঠিকভাবে চিনিও না, আর তাছাড়া ওই বিষ মেশানো সিগারেটটা তো তোমার কাছেই ছিল। তখন জেসি বলে, আজকে সকালে আমি যখন সলের অফিসে গেছিলাম তখন সলের বডিগার্ড ভালো করে আমার তল্লাশি চালিয়েছিল, আর আমার মনে হচ্ছে সেই সময় ওরা আমার পকেট থেকে ওই বিষটা চুরি করে তোমাকে দিয়েছে, আর ওই বিষ দিয়ে তুমি ব্রককে মেরে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছো। তখন ওয়াল্টার বলে, কিন্তু ব্রককে মেরে আমার কি লাভ হবে? এরপর একটু ভাবনা চিন্তা করে ওয়াল্টার বলে, আমার মনে হচ্ছে ব্রককে গুস্তাভোই ওই বিষটা দিয়েছে, যাতে পরবর্তীকালে তুমি আমাকে সন্দেহ করে আমাকে মেরে ফেলো। আমার মনে হচ্ছে আমরা যখন ল্যাবের মধ্যে ওই বিষটা তৈরি করছিলাম তখন হয়তো গুস্তাভো সিসিটিভি ক্যামেরার সাহায্যে সেটা দেখতে পেয়েছিল, আর এখন ও খুবই চালাকির সাথে সেই বিষটাই অ্যান্ড্রিয়ার ছেলেকে দিয়েছে, যাতে পরবর্তীকালে তুমি আমাকে সন্দেহ করে আমাকেই মেরে ফেলো, কারণ প্রথম থেকে তুমি আমাকে কখনোই মারতে চাওনি, কিন্তু এই কাজটা করার ফলে এখন তুমি আমার ওপরে রেগে গিয়ে আমাকে মারার জন্য তৈরি হয়ে গেছো। এই কথাগুলো শুনে জেসি এখন শেষ অবধি ওয়াল্টারকে বিশ্বাস করতে শুরু করে দেয়। আর এরপর ওয়াল্টার আর জেসি দুজন মিলে গুস্তাভোকে মারার প্ল্যান করতে শুরু করে। এরপর জেসি ব্রককে দেখার জন্য সারা রাত ধরে ওই হসপিটালের বাইরেই অপেক্ষা করতে শুরু করে, কিন্তু পরের দিন সকালেই টাইরাস এসে জেসিকে ল্যাবে গিয়ে ড্রাগস তৈরি করার কথা বলে। তখন জেসি বলে, এই মুহূর্তে আমার একটা ফ্যামিলি প্রবলেম চলছে,
আর যতক্ষণ না অবধি সেটা ঠিক হচ্ছে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। অন্যদিকে দেখা যায় গুস্তাভো ওর বাড়িতে বেশ কিছু কেমিক্যাল দিয়ে একটা রিমোট কন্ট্রোল বোম তৈরি করেছে। আসলে ও এটার সাহায্যেই গুস্তাভোকে মারতে চাইছিল। অন্যদিকে গুস্তাভো যখন ব্রকের ব্যাপারে জানতে পারে তখন ও জেসি আর ব্রকের সঙ্গে দেখা করার জন্য ওই হসপিটালে চলে আসে। এখন ও জেসিকে বলে, তুমি কাজ না করলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুমি সবকিছু ঠিক করে আবার কাজে ফিরে এসো। এদিকে এসব কিছুর মধ্যেই ওয়াল্টার লুকিয়ে লুকিয়ে গুস্তাভোর গাড়িতে ওর তৈরি সেই বোমটা লাগিয়ে দেয়। আর এখন ও দূরে বসে গুস্তাভোর জন্য অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর গুস্তাভো যখন ওর গাড়ির কাছে ফিরে আসে তখন ওর একটু সন্দেহ হয়। সেজন্য ও নিজের গাড়িতে না উঠেই হেঁটে হেঁটে ওখান থেকে বাড়ি ফিরে যায়। যার ফলে এখন ওয়াল্টার গুস্তাভোকে মারার একটা বড় সুযোগ হাতছাড়া করে ফেলল। এখন গুস্তাভো চলে যাওয়ার পর ও তাড়াতাড়ি করে ওর গাড়ির তলা থেকে সেই বোমটাকে খুলে নিয়ে আসে। আর এরপর ও জেসির সঙ্গে দেখা করে ওকে প্রশ্ন করে, তুমি কি এমন কোনো জায়গা সম্পর্কে জানো যেখানে গুস্তাভো মাঝে মাঝেই যাওয়া আসা করে, আর যে জায়গায় সিসিটিভি অথবা সিকিউরিটি ক্যামেরা খুবই কম থাকে? কিন্তু এখানে জেসি কিছু বলার আগেই দুজন পুলিশ এসে ওকে তুলে নিয়ে যায়। ওই পুলিশ দুটো জেসিকে প্রশ্ন করে, তুমি বলেছিলে অ্যান্ড্রিয়ার ছেলের শরীরে রাইজান দেওয়া হয়েছে, কিন্তু এই বিষটার সম্পর্কে খুব কম মানুষই জানে, আর এটাকে সহজে খুঁজে পাওয়া যায় না, এমনকি ডাক্তারেরাও এটা সম্পর্কে ভালোভাবে জানতো না। তাহলে তুমি এই ব্যাপারটা জানলে কিভাবে? জেসি বলে, আমি শুধু অনুমান করেছিলাম, আসলে এই ব্যাপারে আমি কিছুই জানি না। অন্যদিকে জেসিকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর ওয়াল্টার প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিল। এখন জেসিকে বাঁচানোর জন্য ও তাড়াতাড়ি করে সলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় সলের মোবাইল তখন বন্ধ ছিল, আর ও নিজের অফিস থেকেও পালিয়ে গেছিল। এখন ওয়াল্টার সলের সেক্রেটারির কাছে ওর ঠিকানা জানতে চায়, কিন্তু সলের সেক্রেটারি এই কাজের জন্যই ওয়াল্টারের কাছে $25,000 চায়। এখন কোনো উপায় না দেখে ওয়াল্টার এই টাকাটা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, আর এরপর ও তাড়াতাড়ি করে ওই টাকা নেওয়ার জন্য নিজের বাড়ি চলে আসে। কিন্তু সেখানে ও দেখতে পায় গুস্তাভো ওকে মারার জন্য দুজন লোককে পাঠিয়েছে, যারা ওর পুরো বাড়ির মধ্যে ওকে খোঁজাখুঁজি করছে। এখন ওয়াল্টার খুবই চালাকির সাথে নিজের বাড়ির পিছনের রাস্তা দিয়ে লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকে সেখান থেকে বেশ কিছুটা টাকা নিয়ে আসে, আর এরপর সেই টাকা দিয়ে ও সলের নাম্বার জোগাড় করে জেসিকে বাঁচানোর জন্য ওকে থানায় পাঠিয়ে দেয়। এখন পুলিশের হাত থেকে বাঁচার পর জেসি সলকে বলে, গুস্তাভো মাঝে মাঝেই হেক্টর সালামাঙ্কার সঙ্গে দেখা করার জন্য একটা বৃদ্ধাশ্রমে যায়। এখন সল তাড়াতাড়ি করে এই খবরটা ওয়াল্টারকে জানিয়ে দেয়। এবার ওয়াল্টার যখন জানতে পারে হেক্টর আর গুস্তাভোর মধ্যে বহু বছরের পুরানো একটা শত্রুতা আছে, তখন ও তাড়াতাড়ি করে হেক্টরের সঙ্গে দেখা করার জন্য সেই বৃদ্ধাশ্রমে পৌঁছে যায়। এখন ও হেক্টরকে বলে, গুস্তাভোর কাছ থেকে তোমার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি। আর এটা বলেই ওয়াল্টার ওকে নিজের পুরো প্ল্যানটা খুলে জানায়। এই ঘটনার পর হেক্টর হ্যাঙ্ক আর ডিইএ ডিপার্টমেন্টের সমস্ত বড় বড় অফিসারদের সঙ্গে দেখা করার জন্য চলে যায়। সবাই মনে করেছিল হেক্টর হয়তো ওদেরকে ড্রাগ কার্টেলদের সম্পর্কে কোনো গোপন ইনফরমেশন দেবে, কিন্তু হেক্টর ওদেরকে কোনো দরকারি কথা না জানিয়ে বেশ কিছুক্ষণ ওদের সময় নষ্ট করে ওখান থেকে আবার নিজের বৃদ্ধাশ্রমে ফিরে আসে। কিন্তু পরবর্তীকালে গুস্তাভো যখন এই বিষয়টা জানতে পারে তখন ও খুবই রেগে যায়। এখন ও তাড়াতাড়ি করে হেক্টরের সঙ্গে কথা বলার জন্য ওর বৃদ্ধাশ্রমে চলে আসে। ঘরে ঢোকার আগে একবার টাইরাস হেক্টরের পুরো ঘরটা ভালো করে তল্লাশি চালিয়ে দেখে নেয়, কিন্তু পুরো ঘরের মধ্যে থেকে সন্দেহজনক কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এরপর গুস্তাভো এসে হেক্টরকে বলে, আমি শুনলাম তুমি নাকি পুলিশকে আমাদের সম্পর্কে সবকিছু জানিয়ে দিয়েছ। এই কাজটা করে তুমি একদমই ঠিক করোনি, আর এখন এর জন্য তোমাকে মারা যেতে হবে। এই কথা বলেই গুস্তাভো একটা ইঞ্জেকশনের মধ্যে বেশ কিছুটা বিষ নিয়ে সেটা হেক্টরের শরীরে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই হেক্টর জোরে জোরে ওর হুইল চেয়ারে লাগানো বেলটা বাজাতে শুরু করে, যেটা দেখে গুস্তাভো আর টাইরাস দুজনেই খুবই অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় হেক্টরের হুইল চেয়ারের নিচে ওয়াল্টার গোপনভাবে একটা বোম লাগিয়ে রেখেছিল, আর সেই বোমের সুইচটা ওর বেলের সাথে কানেক্ট করা ছিল। এখন গুস্তাভো এই ব্যাপারটা বুঝে ওঠার আগেই ওই বোমটা ফেটে যায়, যে ঘটনায় ও হেক্টর আর টাইরাস ওরা তিনজনেই মারা যায়। আর এইভাবে এখন শেষবার মারা যাওয়ার আগে হেক্টর গুস্তাভোর কাছ থেকে ওর প্রতিশোধটা নিয়ে নিল, আর এইভাবে গুস্তাভোকে মেরে এখন ওয়াল্টারও পুরোপুরি বেঁচে গেল। অন্যদিকে দেখা যায় জেসিকে এখন পুলিশরা ছেড়ে দিয়েছে, কারণ চিকিৎসার পর জানা গেছে ব্রককে রাইজান দেওয়া হয়নি, ওর অন্য কোনো কারণে বিষক্রিয়া হয়েছিল। এখন পুলিশ স্টেশন থেকে বাইরে বেরোনোর সাথে সাথেই গুস্তাভোর দুজন লোক জেসিকে জোর করে ধরে গুস্তাভোর সেই ল্যাবে নিয়ে যায়, আর সেখানে ওরা জেসিকে দিয়ে জোর করে ড্রাগস তৈরি করাতে থাকে। আসলে এই লোকগুলো এখনো অবধি গুস্তাভোর মারা যাওয়ার খবরটা পায়নি, কিন্তু কিছুক্ষণ পর ওয়াল্টার যখন এই ব্যাপারে জানতে পারে তখন ও সরাসরি গুস্তাভোর ল্যাবে এসে
ওর দুজন কর্মচারীকে গুলি করে মেরে ফেলে জেসিকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর ও জেসিকে বলে, আমি গুস্তাভোকে মেরে ফেলেছি, আর এখন এই খবরটা পাওয়ার পর পুলিশ হয়তো খুব তাড়াতাড়ি ওর সমস্ত রেস্টুরেন্ট আর গোডাউনে তল্লাশি চালানোর জন্য আসবে। আর এখানে পুলিশ আসার আগেই আমাদেরকে সবকিছু পুরোপুরি নষ্ট করে ফেলতে হবে, যাতে আমাদের এই জায়গায় কাজ করার কোনো রকম প্রমাণ না পাওয়া যায়। আর এরপর ও আর জেসি মিলে এই পুরো ল্যাবের মধ্যে আগুন ধরিয়ে সেটাকে পুরোপুরি নষ্ট করে ওখান থেকে পালিয়ে যায়। এরপর সবশেষে ওয়াল্টার আর জেসি একে অপরকে বলে, অবশেষে আমরা দুজন গুস্তাভোর কাছ থেকে মুক্তি পেয়ে গেছি, এখন আমরা আবার নতুনভাবে নিজেদের জীবনটা শুরু করতে পারবো। এরপর জেসি বলে, আমি অ্যান্ড্রিয়াকে কল করে জানতে পেরেছি ব্রককে রাইজান দেওয়া হয়নি, ওর শরীরে ভ্যালি অফ লিলি নামের এক ধরনের ফুলের থেকে বিষক্রিয়া হয়েছে, আর এই ফুলটাকে খুব সহজেই যে কোনো জায়গায় পাওয়া যায়। এর মানে গুস্তাভো ব্রককে মারার চেষ্টা করেনি, ও পুরোপুরি নির্দোষ ছিল। এর কিছুক্ষণ পর স্কাইলার ওয়াল্টারকে কল করে বলে, একটু আগে গুস্তাভোর গোডাউনে যে বোম বিস্ফোরণটা হয়েছে এখন সেই খবরটা টিভিতে দেখানো হচ্ছে, এই কাজটা কি তুমি করেছো? ওয়াল্টার বলে, তুমি শুধু এইটুকু জেনে রাখো আমি জিতে গেছি। আর এটা বলেই ও হাসতে শুরু করে। এরপর সবশেষে আমরা দেখতে পাই ওয়াল্টারের বাড়িতেই লিলি অফ দ্য ভ্যালি নামের সেই ফুল গাছটা রয়েছে। আর এখান থেকেই বোঝা যায় গুস্তাভোকে মারার জন্য এই সবটাই ওয়াল্টারের প্ল্যান ছিল। সবার প্রথমে ও সলের সাহায্যে জেসির কাছ থেকে ও রাইজানে ভরা সিগারেটের প্যাকেটটা সরিয়ে দেয়, আর তারপর ওয়াল্টার ইচ্ছা করেই অ্যান্ড্রিয়ার ছেলেকে লিলি অফ দ্য ভ্যালি নামের এই ফুলের বীজটা দেয়। আর এরপর ও জেসিকে এটা বোঝানোর চেষ্টা করে যে গুস্তাভোই অ্যান্ড্রিয়ার ছেলেকে বিষ দিয়ে ওকে মেরে ফেলতে চাইছে। আর এইভাবে ও শেষ অবধি গুস্তাভোকে মারার জন্য জেসিকে রাজি করিয়ে নেয়। আর এখানেই ব্রেকিং ব্যাড সিরিজের সিজন 4 এর গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।